তো আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন নিয়ে, দ্যাট ইজ এইচএস কোড নিয়ে। তো এইচএস কোড কি কাজে লাগে এটা মোটামুটি আমাদের প্রাথমিক ধারণা সবারই আছে, তাই না? যেহেতু আমরা কাস্টমস ভ্যাটে যারা চাকরি করি এবং অন্যভাবে যদি চিন্তা করি আমাদের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, আমাদের ব্যাংকিং সিস্টেমের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মকর্তা কর্মচারী প্রতিনিয়ত কিন্তু আপনার এই এইচএস কোড নিয়ে কাজ করে। তো এইচএস কোড এটা কি জিনিস বা ক্লাসিফিকেশন কি জিনিস? তা আমি বলি যে এটা খুব সহজ একটা জিনিস আর কি। এটা মানে এটা নিয়ে আসলে এত শেখা পড়ার কিছু নাই। ধরেন আপনি কোনো কিছুর এইচএস কোড জানতে চান, সব প্রশ্নের আপনার রেডিমেড সমাধান, ইনস্ট্যান্ট নুডলস, গুগল তো রয়ে গেছে। গুগলে সিম্পলি ব্রাউজ করবেন, সার্চ দিয়ে আপনার এইচএস কোড বলে দেবে। যেমন হোয়াট ইজ এইচএস কোড অফ গ্রিন টি। এইচএস কোড অফ গ্রিন টি লিখে গুগলের সার্চ বারে দেখেন, সে অনেকগুলো এইচএস কোড সাজেস্ট করবে। এটা একটা খুব সোজা তরিকা আপনার এইচএস কোড সম্পর্কে এত সব পাণ্ডিত্যপূর্ণ আপনার আলাপ আলোচনা না শুনে, এগুলো নিয়ে আপনার পড়াশোনা না করে খুব সহজে এইচএস কোড বের করা। আর একটা ওয়ে হলো ও যে কিছু কিছু মোবাইল অ্যাপ পাওয়া যায়, সেখানেও সার্চ বাটন থাকে এবং সার্চ বাটন দিলে সে এইচএস কোড দেয়। বাংলাদেশ কাস্টমসের এইচএস কোড একটা ওয়েবসাইট আছে, সেখানেও পণ্যের নাম লিখলে সে এইচএস কোডের সাজেশন দেয়। তো বিষয়গুলো যদি এত সহজ হতো তাহলে আমাদের এই 7 দিন ধরে এই সময় নষ্ট করে এই ট্রেনিং দেওয়ার কি দরকার? এটার আদৌ কোনো দরকার আছে কি? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শুরু করছি। যাদের কাছে মোবাইল আছে বা আপনার টাইপ করার সুযোগ আছে তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এইচএস কোড অফ গ্রিন টি বের করে রাখেন। এরপরে আমরা দেখবো যে আপনার এইচএস কোড অফ গ্রিন টি ওয়েবসাইটে আপনাকে যে রেজাল্ট গুলো দেয় এক্স্যাক্টলি সেই এইচএস কোডটাই গ্রিন টির এইচএস কোড কিনা। তারপরে আপনার এটাকে রিলেট করতে খুব সুবিধা হবে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন গুগলে এইচএস কোড অফ গ্রিন টি। এবং কমন কতগুলো ওয়েবসাইট আছে, যেমন একটা চাইনিজ ওয়েবসাইট আছে jaova.com, ইন্ডিয়ান কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনাদেরকে অহরহ এইচএস কোড সাজেশন দেয়, এবং সেই এইচএস কোড গুলো কিন্তু অন দ্য বেসিস অফ তো সেগুলো ভুল কি শুদ্ধ বা আসলে আরো পরিশুদ্ধ হতে হলে কি হবে, এই উত্তরটা আমি এখন বলছি না, জাস্ট এটা মাথার মধ্যে আমি রেখে দিলাম। কারণ অনেকেরই ধারণা যে এইচএস কোড খুবই সহজ এবং গুগলে গেলে মানে মোটামুটি এইচএস কোড সম্পর্কে সমাধান পাওয়া যায়। এবং আমরা কাস্টম হাউসেও দেখি যে অনেক সময় আমাদের ইম্পোর্টাররা এইচএস কোড সাজেশন বলতে তারা ওই যে গুগলিং করে, মানে গুগলের মাধ্যমে যে এইচএস কোডটা পেয়েছে সেটা একদম প্রিন্ট নিয়ে এসে বলে যে এই দেখেন এই পণ্যের নাম এই দিয়েছি, এইচএস কোড এই দেখাচ্ছে। এবং এ নিয়ে বিপত্তি হয়, এ নিয়ে আমাদের অ্যাসেসমেন্ট কমিটির মিটিং হয়, তর্ক বিতর্ক নানা কিছু হয় আর কি। তো আমরা সিস্টেমেটিক ওয়েতে জানার বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ এইচএস কোড। এইচএস কোড যেটা যেটা আমরা বলছি, এইচএস এ আসে হারমোনাইজ সিস্টেম, এবং এইচএস কোডকে আমরা যদি একসঙ্গে বলি তাহলে এটাকে বলা যাবে হারমোনাইজ কমিউনিটি ডেসক্রিপশন অ্যান্ড কোডিং সিস্টেম। আমার স্লাইডে ডেসক্রিপশন মানটা ভুল আছে, এখন আমার মনে হচ্ছে একটু তাড়াহুড়ো করে টাইপ করা। হারমোনাইজ কমিউনিটি ডেসক্রিপশন অ্যান্ড কোডিং সিস্টেম, এটাকে সংক্ষেপে বলা হয় এইচএস কোড। হোয়াট ইজ হারমোনি? হারমোনাইজড, যে এই হারমোনি এবং হারমোনাইজ শব্দের মধ্যেই অ্যাকচুয়ালি এইচএস কোডের যে মাহাত্ম্য বা তার বিউটিটা এটা বোঝা যাবে। হারমোনাইজ মিন হচ্ছে যে এটা বাংলায় যদি আমরা বলি যে ঐক্যতা। এটা একটা মজার উদাহরণ হতে পারে যে আপনার শীতের দিনে আপনার যদি কেউ বিশেষত গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা যদি মাঠে ময়দানে গিয়ে থাকবেন তাহলে আপনি দেখবেন যে একটা শিয়াল যদি কোনোভাবে বলে হুক্কা হুয়া এবং সাথে সাথে আরো 10টা-20টা শিয়াল একসঙ্গে বলে হুক্কা হুয়া, এর চেয়ে ভালো বোধ হয় আপনার হারমোনির উদাহরণ হয় না। এটা একটা চমৎকার হারমোনি।
এবং দেখবেন যে আপনার সবাই একই সুর, একই তাল, একই লয়ে হুক্কা হুয়া করছে। তো আমরাও এখানে যদি চিন্তা করি যে এখানে আমাদের হারমোনিটা কি, যে দুনিয়ার কোনো কাস্টমস অফিসার কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টকে যে নামে চিনবে বা যেইভাবে শনাক্ত করবে, যে কোনো একটা দেশের কাস্টমস অফিসার যদি, যেমন আমি বললাম এই গ্রিন টি, গ্রিন টি এটা ইংলিশে বলে গ্রিন টি, আমি যদি এটা বাংলায় বলি, বাংলায় বলবো হয়তো খুব আনইউজুয়াল, আমরা বলি না বাংলায়, হয়তো এটা সবুজ চা, বা এটা অন্য ভাষায় বলে তার আরো নানা রকম নাম হবে, তাই না? ভাষা বদলের সাথে সাথেই পণ্যের নামটা বদলে যাবে। কিন্তু কাস্টম অফিসের কাছে পণ্যের নামটা বদলালে চলবে না। সারা দুনিয়ার কাস্টমস অফিসার গ্রিন টিকে একই নামে চিনতে চায়। তাহলে উপায় কি? তাহলে উপায়টা হচ্ছে সংকেত। সাংকেতিক ভাষা ব্যবহার করে আমরা গ্রিন টিকে কোডিফাই করব, যাতে করে ওই কোড দেখলে দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো কাস্টমস অফিসার বা বিজনেসের সাথে রিলেটেড যে কোনো ব্যক্তি কোড দেখে যেন বুঝে ফেলতে পারে, আচ্ছা এই কোডকে বর্ণনা দেওয়া হয়েছে, তাহলে প্রোডাক্ট। হ্যাঁ, দিস ইজ হারমোনি। সারা দুনিয়াতে আমরা একে একই নামে চিনবো, একইভাবে বুঝবো, এবং কতগুলো সংখ্যা দিয়ে, কতগুলো নাম্বার দিয়ে, কতগুলো সংকেত দিয়ে। এটিকে আমরা বলছি যে এইচএস কোড। এবং এই এইচএস কোডটা মূলত যেটাকে আমরা হারমোনাইজ বলছি, হারমোনাইজড কোড হচ্ছে 6টি। আমরা জানি বাংলাদেশের এইচএস কোডের সংখ্যা কত? 8টি। সারা দুনিয়াতে আমাদের মিলটা হবে প্রথম 6 ডিজিটে, শেষের 2 ডিজিট এটা দেশের প্রয়োজনে আমাদের নিজস্ব তাগিদে আমরা এটা ক্রিয়েট করি। এবং শেষে আমরা ডিজিট যুক্ত করেছি 2টি। কোনো কোনো দেশে এটা 6 ডিজিটের পরে 4 ডিজিট, এমনকি 6 ডিজিটের পরে আরো অতিরিক্ত 6 ডিজিট পর্যন্ত ব্যবহারের নজির পৃথিবীতে রয়েছে। কিন্তু ফার্স্ট যে 6 ডিজিট, এই প্রথম 6 ডিজিট কিন্তু সারা দুনিয়াতে এক। যেমন গ্রিন টি বললে 090210, এটা সারা দুনিয়ার মানুষ এই 6টা ডিজিট দিয়ে বুঝে ফেলবে যে গ্রিন টি কমিউনিকেট করছে 090210, এই 6টা সংখ্যা বা ডিজিট দিয়ে। তো এর মধ্যে হেডিং আছে, এর মধ্যে সাব হেডিং আছে, আমরা ধীরে ধীরে এই আলোচনাগুলোতে যাব। তো আমরা একটু ইতিহাস নিয়ে আলোচনা করি। তো আমরা ইতিহাস যদি দেখি, যে এইটি ফার্স্ট এটি তৈরি করেছে কাস্টমস কোঅপারেটিভ কাউন্সিল, যেটিকে বলা হয় সিসিসি। এটি আমাদের বর্তমান যে কাস্টমসের বিশ্ব সংস্থা বা গ্লোবাল অর্গানাইজেশন রয়েছে, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, তার আগের নাম ছিল কাস্টমস কোঅপারেটিভ কাউন্সিল। তারা মূলত এই এইচএস কোড, সারা দুনিয়ার জন্য একই এইচএস কোড তৈরির কাজটা শুরু করে। এবং এটা মোটামুটি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন যখন থেকে এটা ইনঅগ্রেটেড হয় 1952, তারপর থেকে কিন্তু অ্যাকচুয়ালি তারা এইটা নিয়ে কাজ করতে থাকে। যদিও আমরা দেখব যে এটা সফলতা আসতে অনেকটা সময় লেগেছে। তো আমরা এই স্লাইডে দেখছি যে এই প্রথম এই সারা বিশ্বের জন্য একটা ইউনিফর্ম সিস্টেম এবং পণ্যকে চেনার, জানার এবং বোঝার একই পদ্ধতি চালু করতে 1983 পর্যন্ত সিসিসি, কাস্টমস কোঅপারেটিভ কাউন্সিলের লেগে আছে। এবং এটি সারা দুনিয়াতে চালু করা হয়েছে 1988 সালে। বর্তমানে বিশ্বের 202টি দেশে যারা কিনা ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের মেম্বার, তারা সবাই পণ্য শনাক্তকরণে, পণ্যের পরিচয় দেওয়ার ক্ষেত্রে এই এইচএস কোড বা হারমোনাইজড কোড এটি ব্যবহার করে। এবং এখানে একটা ডাটা দেখানো আছে শেষ ইয়েতে, যে গ্লোবাল যে ট্রেড, বর্তমানে সারা বিশ্বে যে বাণিজ্য হয়, তার 98% এখন এই যে ইউনিফর্ম যে আইডেন্টিটি বা এইচএস কোডের মাধ্যমে ব্যবহার করা হয়। এইচএস কোডের ব্যবহার বা তার উপকারিতা, ফার্স্ট এটার সঙ্গে আমরা সবাই পরিচিত যে আমাদের ইম্পোর্ট ডিউটি, আমাদের যে ইম্পোর্ট ডিউটি, এটি নির্ধারণের ক্ষেত্রে বা
কোন পণ্যের কি ডিউটি হবে সেটিকে মানে এটিকে কমিউনিকেট করার ক্ষেত্রে এইচএস কোড দিয়ে কমিউনিকেট করা হয়। আমাদের বাংলাদেশ কাস্টমসের যে প্রথম তফসিল যে বইটি রয়েছে, বা আমরা যেটিকে বিসিটি বাংলাদেশ কাস্টমস ট্যারিফ নামে চিনে থাকি, আমরা দেখব যে সেখানে পণ্যের যদিও কমার্শিয়াল ডেসক্রিপশন আছে, অ্যাকচুয়ালি ইম্পোর্ট ডিউটি এই কোথায় কত হবে সেটি কমিউনিকেট করা হয়েছে এইচএস কোড ভিত্তিক। তারপর আমাদের ইম্পোর্ট স্টেজে কোন পণ্যে কত ডিউটি ট্যাক্স কালেক্টেড হলো মাসে মাসে বছরে, এই যে স্ট্যাটিস্টিক্স, এটিও কিন্তু এইচএস কোড ভিত্তিক আমাদের পরিসংখ্যান সংরক্ষণ করা হয়। এবং আমরা যেমনটি এইচএস কোড ভিত্তিক পরিসংখ্যান সংরক্ষণ করি, একইভাবে সারা দুনিয়াতে ওই গ্লোবাল যে ট্রেড তার স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে পণ্যের শনাক্তকারী নাম বা এটাকে চিহ্ন হিসেবে এইচএস কোড ব্যবহার করা হয়। রুলস অফ অরিজিন নির্ধারণের ক্ষেত্রেও পণ্যের যে বর্ণনা, সেই বর্ণনার ক্ষেত্রে সেই 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 অরিজিন নির্ধারণের ক্ষেত্রে এইচএস কোডকে লার্জলি ডিপেন্ড করা হয়। মানে পণ্যের বর্ণনা যদি থাকে তবুও এই ক্ষেত্রে এইচএস কোডের একটি ভূমিকা রয়েছে। এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা যে কোনো ধরনের ট্রেড নেগোসিয়েশনের ক্ষেত্রে যখন আমরা পণ্য নিয়ে কথা বলি, বিভিন্ন দেশের প্রতিনিধিরা যখন পণ্য নিয়ে কথা বলেন, তখন তারা পণ্যের নামের চাইতেও অগ্রাধিকার দিয়ে থাকেন এইচএস কোডকে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কমপ্লায়েন্স উইথ কাস্টমস রিকোয়ারমেন্ট। এই জায়গাতে আমাদের যারা কিনা আমদানিকারক আছেন, আমদানিকারকের সাথে সংশ্লিষ্ট যে সকল ব্যাংক রয়েছেন, ব্যাংক অফিসার রয়েছেন, তাদের সবাইকে কাস্টমস রিকোয়ারমেন্টের জন্য পণ্যের যে আইডেন্টিফিকেশন, এই কাজটি করতে হয় এইচএস কোড দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে এতগুলো গুরুত্বপূর্ণ কাজ করা হয় এইচএস কোড দিয়ে। এবং এইচএস কোড যদি সঠিক হয় তাহলে আমরা সঠিক পণ্যকে চিহ্নিত করতে পারবো। যদি কোনো কারণে এইচএস কোড ভুল হয়, তাহলে ভুল এইচএস কোডের কারণে কিন্তু পণ্য বদলে যাবে, বা ভুল বর্ণনা বা ভুল কোনো কিছু সিদ্ধান্তও ভুল হবে। সুতরাং সঠিক এইচএস কোড নির্ধারণ করা একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। যে বিষয়টি বলছিলাম এটি আসলে পরবর্তী স্লাইডে বলা আছে যে ক্লাসিফিকেশন ইজ দ্য অ্যাক্ট অফ প্লেসিং গুডস ইনটু দ্য কারেক্ট ক্যাটাগরি। কারেক্ট ক্যাটাগরি মানে হচ্ছে যে পণ্যের যে 8টা ডিজিট, এই 8টা ডিজিটের ভিত্তিতে আমি একটা পণ্যকে একটি ঠিক যে আমাদের ক্লাসিফিকেশনের যে বই আছে, যেটি ডাব্লিউসিও কর্তৃক প্রকাশিত, আপনারা জানেন অনেক মোটা মোটা ভলিউমে 7টি খণ্ড, তাই না? 7টা খণ্ডে সেখানে বিভিন্ন ধরনের পণ্যের বর্ণনা আছে, এইচএস কোড আছে, চ্যাপ্টার নোট আছে, হেডিং নোট আছে, সাব হেডিং নোট আছে, বিশাল ব্যাখ্যা ট্যাখ্যা আছে, কোথাও কোথাও আপনার ছবিও আছে, কোথাও কোথাও আপনার সাইন্টিফিক বিভিন্ন তথ্যপাত্র এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এবং এই সকল করার উদ্দেশ্য হচ্ছে একটি, যেন পণ্য শনাক্তকরণে কোনো ভুল না হয় এবং পণ্যটির সঠিক এই যে ক্যাটাগরি বা এইচএস কোড এটি নির্ধারণে যেন কোনো ভুল না হয়। এর আগে আমি বলেছি যে এইচএস কোডে থাকে মোট 8টা ডিজিট। এটি আমাদের এখানে যারা আসলে আলোচনা শুনছেন তাদের কাছে এই আলোচনাটা হয়তো খুব বেশি প্রাসঙ্গিক না, তো তারপরও একটা সিস্টেমেটিক ওয়ে হিসেবে আমরা এই আলোচনাটাও রেখেছি। এর সামনে আমাদের অনেক অ্যাডভান্স আলোচনা আছে। যে 8 ডিজিটের প্রথম 4 ডিজিটকে আমরা বলি হেডিং। প্রথম 4 ডিজিট হচ্ছে হেডিং, এবং প্রথম 6 ডিজিটকে একত্রে বলি সাব হেডিং। তো যে প্রথম যে 4 ডিজিটকে হেডিং বলা হয়, সেই এই 4 ডিজিটের আবার প্রথম ফার্স্ট এন্ড সেকেন্ড ডিজিট এটা ইন্ডিকেট করে চ্যাপ্টার। এবং আমরা জানি যে টোটাল যে আমাদের কাস্টমসের যে ট্যারিফ শিডিউল বা ফার্স্ট শিডিউল, সেখানে মোট 98টি চ্যাপ্টার রয়েছে, এবং এর মধ্যে আবার একটা চ্যাপ্টার মিসিং, চ্যাপ্টার নাম্বার 77, যে চ্যাপ্টারটিকে আসলে সংরক্ষিত করে রাখা হয়েছে ভবিষ্যতে ব্যবহারের জন্য। এবং থার্ড এবং ফোর্থ ডিজিট ইন্ডিকেট করে
যে ওই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে হেডিংটার অবস্থা। যে প্রথম 6 ডিজিট তো এটা আন্তর্জাতিকভাবে গ্লোবালি সারা দুনিয়াতে একই রকম, এবং শেষের 2টি ডিজিট আমরা এখানে বাংলাদেশে এটা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারণ করে, এবং এই নির্ধারণের সঙ্গে যুক্ত অন্তত 3জন কর্মকর্তাকে আপনারা বাই চান্স দেখবেন। আগামীকাল যুক্ত হবেন সাধন কুন্দ, তারপরের দিন রইসুদ্দিন খান, এবং সবশেষে অবশ্যই সবার ক্লাসিফিকেশনের অন্যতম একজন গুরু আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের রেজাউল হক, তিনি 15 তারিখে আপনাদের সবার সাথে মিট করবেন। আপনারা জানবেন যে কিভাবে শেষের 2টো ডিজিট নির্ধারণ করা হয়। তো এটা কোথাও কোথাও 10 ডিজিট পর্যন্ত করা হয়। আমার মনে হয় যে কারো কারো ওই যে মাইক্রোফোন এটা আনমিউট আছে, যে দয়া করে আপনার সাইড থেকে যে কথা শোনা যাচ্ছে তারা সবাই একটু আপনারা যার যার মাইক্রোফোন এটা মিউট করে ফেলবেন। যখন মাইক্রোফোনের রং আপনার লাল হয়ে যাবে এবং তার উপর একটা ক্রস দাগ আসবে, তখন আপনি বুঝবেন যে আপনার আশেপাশে যে শব্দগুলো হচ্ছে সেগুলো জুম সিস্টেমে অন্যরা শুনতে পারবে না। এই যে উদাহরণ আমরা গ্রিন টির উদাহরণ দিলাম, দেখুন গ্রিন টির ক্ষেত্রে ফার্স্ট 4 ডিজিট হচ্ছে 0902, প্রথম 09টা হচ্ছে চ্যাপ্টার, তার মানে এটি 9 চ্যাপ্টারের মধ্যে রয়েছে, এবং তার হেডিং এ এরপরে আমরা দেখি 02 আছে, তার মানে নবম চ্যাপ্টারে গ্রিন টির আগে আরো একটি হেডিং আছে 0901, এবং পরে হেডিংটা হচ্ছে 0902, এবং এরপরে দেখা যাচ্ছে যে আপনার আরো 2টি ডিজিট 10। এইভাবে আমরা আসলে 8টি ডিজিট নির্ধারণের মাধ্যমে, 8টি ডিজিটের মাধ্যমে পণ্যকে প্রকাশ করে থাকে। এখানে আমরা উদাহরণ হিসেবে একটা উদাহরণ হিসেবে আমরা গ্রিন টির এইচএস কোড এনেছি। এবং যাদেরকে বলেছিলাম আলোচনার শুরুতে যে আপনারা গুগলে সার্চ দিয়ে গ্রিন টির এইচএস কোড বের করেন, পসিবলি আপনাদের এইচএস কোড 09021000 দেখাচ্ছে না, অথবা দেখালেও আরো 5টা এইচএস কোডের সঙ্গে এইচএস কোডটা আছে। তো তার মানে হচ্ছে এই যে অ্যাকচুয়ালি ইন্টারনেট সার্চ করে গুগলের মাধ্যমে কখনোই সঠিক এবং শুদ্ধ এইচএস কোড বের করা সম্ভব নয়। সঠিক এবং শুদ্ধ এইচএস কোড বের করতে হলে যে ক্লাসিফিকেশনের যে টেকনিক, এর যে নিয়ম রীতি, এটি আমাদেরকে অবশ্যই শিখতে হবে, এবং এইটা আসলে রপ্ত করা একটু পরিশ্রম বিষয়। এটি আসলে দীর্ঘদিন চর্চার মাধ্যমে রপ্ত করতে হয়, রাতারাতি কিন্তু এইচএস কোড এটি বলা বা বোঝা যায় না। এইচএস কোডের ক্লাসিফিকেশনের যাওয়ার আগে আমরা বলছিলাম যে আমাদের চ্যাপ্টার, আমাদের বিসিটিতে মোট চ্যাপ্টার রয়েছে 98, তবে এটা কোনো দেশে 99 চ্যাপ্টারও রয়েছে। চ্যাপ্টার 77 এটিকে ভবিষ্যতে ব্যবহারের জন্য রিজার্ভ রাখা হয়েছে, এবং কোনো দেশে 98 এবং 99 দুটি চ্যাপ্টারকে রিজার্ভ রাখা হয়েছে স্পেশাল ইউজের জন্য। আমরা বর্তমানে 98 চ্যাপ্টার ব্যবহার করছি ব্যাগেজ জাতীয় পণ্যের জন্য, আর পুরো যে আমাদের যে এইচএস কোড, যতগুলো এইচএস কোড বা আমাদের যে পণ্যের যে অনেকগুলো এইচএস কোড রয়েছে, সেগুলোকে মোট 21টি সেকশনে ভাগ করা রয়েছে। এই হলো আপনার খুব সংক্ষেপে এটা জানানোর চেষ্টা আর কি, মাঝে কিছু ইন্টারাপশন হয়েছে। আমি একটু ফাস্ট যাব এবার। আর 6টা নিয়ম আছে ক্লাসিফিকেশনের, এগুলো আমরা পরেও জানতে পারবো। যে হাউ টু ক্লাসিফাই গুডস, এটার টেকনিক গুলো কি। যে কোনো পণ্যকে আসলে ক্লাসিফাই করতে হলে ফার্স্ট যে কাজটি করতে হয় যে আসলে পণ্যকে জিজ্ঞেস করতে হয়, কতগুলো প্রশ্নের উত্তর পণ্য থেকে জেনে নিতে হয়। পণ্য যদি কথা বলতে পারতো, পণ্য নিজেই উত্তরগুলো দিয়ে দিত। যেমন পণ্যকে আমরা বলবো যে তোমার নাম কি। পণ্য যেহেতু জড় পদার্থ, সে কথা বলতে পারে না, তো সুতরাং আমাদের পণ্যের নাম জানার জন্য আমাদেরকে বেসিক্যালি ডিপেন্ড করতে হবে যে কমার্শিয়াল ইনভয়েস আসে পণ্যের সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে পণ্যের যে মোড়ক থাকে, প্যাকিং ম্যাটেরিয়াল থাকে, সেখানেও পণ্যের নাম পরিচয় থাকে। সেখান থেকে আমাদেরকে জানতে হবে যে এই পণ্যটার কমার্শিয়াল ডেসক্রিপশন বা নামটা কি। এবং অনেক সময় পণ্যের যে মোড়ক থাকে, সেখানে আমরা আরো কতগুলো বাড়তি তথ্য পাই। আমাদের 2 নম্বর কোশ্চেন যে এই পণ্য কি কি উপকরণ দিয়ে তৈরি,
এই উত্তরটিও জানা দরকার। আর এবং আমরা যখন রুলে যাব তখন আমরা দেখব যে এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে হেল্প করে পণ্যের এইচএস কোড নির্ধারণে। থার্ড কোশ্চেন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এই পণ্যের ব্যবহার কি বা এই পণ্য কোন কাজে লাগে। ফোর্থ কোশ্চেন, পণ্যটি কি আকারে ইম্পোর্ট করা হয়েছে। এই জায়গাটা একটু ব্যাখ্যার দাবি রাখে যে হট ফর্ম যখন বলা হবে তখন এটা বিভিন্ন কায়দায় পণ্য আসতে পারে। যেমন একটা কমপ্লিট পণ্য চলে আসতে পারে, যেটাকে আমরা বলি কমপ্লিট বিল্ড আপ, সিবিইউ। তারপর কোনো কোনো পণ্য আসতে পারে এটি বিচ্ছিন্ন অবস্থায়। বিচ্ছিন্ন অবস্থায় আসা পণ্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কমপ্লিট নকডাউন, একেবারে টুকরো টুকরো হয়ে আসে, যেমন আমরা দেখি যে আমাদের সাইকেল পার্টস গুলো প্রায়শই কমপ্লিট নকডাউন অবস্থায় আসে। আরেকটা আসে সিবি, এসকেডি, সেমি নকডাউন। সেমি নকডাউনটা হচ্ছে যেমন আমাদের চেসিস আসে, চেসিসের সঙ্গে ড্রাইভার্স ক্যাবিন থাকে, শুধু পিছনে ওই মালামাল ক্যারি করার যে ক্যাবিনটা থাকে সেটি হয়তো থাকে না। এছাড়া মোটামুটি একটা ট্রাক বা একটা বাসের যে ইঞ্জিন চেসিস লাগে পুরোটাই একসঙ্গে চলে আসে। আমরা এটাকে বলছি যে সেমি নকডাউন, এসকেডি। তো এটা এই দ্যাট ইজ পণ্য সিবিইউ আকারে আসতে পারে, সিকেডি আকারে আসতে পারে, এসকেডি আকারে আসতে পারে। আবার পণ্য আসতে পারে এটি বাল্কে আসতে পারে। হ্যাঁ, গ্যালাক্সি J7, আপনি তো নামও দেন নাই। আপনাকে সবাই বাসায় না কেউ কেউ অফিসে বা অন্য কোথাও থেকে আসছেন? কারণ রাতের বেলায় কারো মুখে আপনার মাস্ক দেখছি। লাস্ট যে ইস্যুটি সেটা হচ্ছে যে ইজ ইট দ্য ওনলি পসিবল ক্লাসিফিকেশন, অর্থাৎ এই আমরা আইসিটি স্যার অফিস থেকে দেখতেছি স্যার। তো নাহিদুল নবী এবং গ্যালাক্সি J7 আপনারা, হ্যাঁ নাহিদুল নবী আবার মিউট হয়ে গেছে। গ্যালাক্সি J7 এটাতে কে আছেন নামও লেখেন নাই, মুখোশের আড়ালে আছেন তিনি, তাকে একটু অনুরোধ করবো যে আপনি যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে পণ্যকে শনাক্ত করতে পারবো, এবং পণ্য শনাক্তকরণ সঠিক হলে এইচএস কোড ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই বা আশঙ্কা নেই। তো ক্লাসিফিকেশনের জন্য আমাদের যেটা করতে হয়, আমরা পণ্য শনাক্তকরণের পরে পণ্যের নাম ধাম দেখে আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ইন্ডেক্সের জন্য দুইটা খণ্ডে বই পাওয়া যায়, যেখানে আপনার আপনার গ্রিন টি, আমরা হয়তো আপনার সরাসরি গ্রিন টি নামে পণ্যটা পেতে পারি, অথবা টি হিসেবে যেটি আসলে আমাদের নোমেনক্লেচার বা ক্লাসিফিকেশনের যে বই সেখানে কত পৃষ্ঠায় আছে এটি আমরা দেখে নিয়ে তারপর আমরা এটিকে নিশ্চিত করা শুরু করবো আর কি। এবং গ্রাজুয়ালি আপনার যেটা আসে, আমরা ইন্ডেক্স থেকে প্রথমত পণ্যকে চিহ্নিত করব, পণ্যটা কোন জায়গায় আছে, তারপর আপনার এটার হেডিং পর্যন্ত নিশ্চিত হওয়ার পরে অন্য কোনো এইচএস কোড এটা হতে পারে কিনা, বা এটার যে আপনার অন্যান্য যে প্রশ্নগুলো, যে এটা কি কি দিয়ে তৈরি, এটার ব্যবহার কি, এইভাবে আমরা আসলে এই 5টি কোশ্চেনের আনসার মিলিয়ে প্রপার ক্লাসিফিকেশন করতে পারবো। এবার আমরা আসলে খুব দ্রুত কিছু ছবি দেখব, এবং এই ছবিগুলো আপনার খুবই ইন্টারেস্টিং। ফার্স্ট আমরা দেখছি যে এখানে কি দেখা যাচ্ছে, আপনার একদম আমরা দেখা শুরু করবো মাথা থেকে। এই যে আপনার এটা গরুর মাথা দেখা যাচ্ছে, মানে একটা গরু জবাই করার পরে তার চামড়াটা আলাদা করা হয়েছে। এই জায়গায় আমরা দেখছি চামড়া দ্যাট ইজ র হাইট, সেটাকে আবার আপনার এটাকে ওই ওয়েট ব্লু লেদার কনভার্ট করা হয়েছে, এবং ফাইনালি লেদার থেকে জুতা তৈরি করা হয়েছে। তার মানে এই জুতার আদিতে ছিল গরু থেকে আসছে চামড়া, বিড়াল প্রথমে ছিল গরু থেকে চামড়া থেকে ওয়েট ব্লু লেদার, আর তারপর ফাইনালি আসছে জুতা।
তো এখানে আমরা দেখছি যে ডিগ্রি অফ প্রসেসিং কোন বিষয়টি আগে ঘটে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা দেখছি যে চ্যাপ্টারের বিন্যাসগুলো আলাদা আলাদা। একদম লিভিং লাইভ অ্যানিমেল আছে 1 নম্বর চ্যাপ্টারে, তারপর পরে আমরা দেখছি যে চামড়া, এবং ফাইনালি চামড়া থেকে হয় জুতো 64-এ। তো তার মানে আমরা দেখছি গরু এক জায়গায়, গরুর চামড়া আরেক জায়গায়, এবং জুতা আরেক জায়গায়। মানে যেটি সৃষ্টির শুরুতে থাকে সেটি আগে, এবং পর্যায়ক্রমিক ভাবে পরে যেটা সৃষ্টি হয়েছে পরে, এইভাবে আসলে আমাদের চ্যাপ্টারগুলো, ক্লাসিফিকেশনের যে চ্যাপ্টারগুলো সাজানো থাকে। একই ধরনের আরেকটি উদাহরণ, এখানে আরেকটু ডিটেল আছে। আমরা এখানে দেখব যে একদম শুরু, একদম মাথায় আছে গাছ, গাছ থেকে হয়েছে কাঠ বা উড, এরপরে উডকে প্রসেস করে করা হয়েছে পাল্প, মানে উডকে গুঁড়া করে এটাকে পাল্প করা হয়েছে আপনার এটা কাগজ তৈরি করার জন্য, এরপরে কাগজ, এবং ফাইনালি ছাপানো বই। তো এখানে আমরা যদি এই জিনিসগুলো দেখি তো তাহলে আমরা দেখবো যে আবারও সৃষ্টির শুরুতে ছিল গাছ, গাছকে কেটে বের করা হয়েছে কাঠ, কাঠকে গুঁড়ো করে তৈরি করা হয়েছে মন্ড বা পাল্প, পাল্প থেকে তৈরি হচ্ছে পেপার, এবং ফাইনালি বই। তো এই যে প্রসেসটা আমরা যদি দেখি তো আমরা খুব মজার একটা বিষয় দেখব, ঠিক সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে এর অদ্ভুত একটা মিল রয়েছে। তো আমরা জানি যে আমরা সভ্যতার ইতিহাস সম্পর্কে আমরা যদি বিভিন্ন বইপত্রে পড়েছি যে একদম সৃষ্টির শুরুতে ছিল মানুষ যখন তারা কৃষি কাজ করতে পারতো না, তারা যখন আগুনের ব্যবহার জানতো না, তখন সে যুগে মানুষের কাজটা ছিল হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি। তারা বিভিন্ন জায়গা থেকে ফলমূল সংগ্রহ করতো বা পশুকে মেরে খেত। হ্যাঁ, তার মানে তাদের সরাসরি আসলে কোনো খাদ্য উৎপাদন করার সামর্থ্য মানুষের ছিল না। এরপর দেখা গেছে যে মানুষ কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করেছে। মানুষ তাদের সৃষ্টির ক্রমবিকাশের একটি পর্যায়ে এসে মানুষ আবাদ করতে শেখে, চাষাবাদ করতে শেখে, এবং আরো পরে মানুষ আগুন আবিষ্কার করে। আগুন আবিষ্কার থেকেই মূলত আমাদের যে শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা শুরু। এবং শিল্পায়নের ক্ষেত্রেও প্রথমে আপনার খুব সরল ধরনের শিল্পপণ্য তৈরি হয়েছে, এবং ধীরে ধীরে বেশ জটিল থেকে জটিলতর প্রযুক্তি মানুষ রপ্ত করেছে। তো আমরা যদি সভ্যতার যে ক্রমবিকাশ নিয়ে খুব সংক্ষেপে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এই ক্রমবিকাশের ধারণার সঙ্গে কিন্তু আমাদের যে নোমেনক্লেচার বা আমাদের বইয়ে যে আমাদের যে পণ্যের যে চ্যাপ্টার ভিত্তিক যে বিভাজন রয়েছে, আগে পিছিয়ে যে আপনার এই যে ক্রমটা রয়েছে, এটার অদ্ভুত একটা মিল রয়েছে। তো এই মিলের কারণে আমরা বলতে পারি যে সবকিছু সৃষ্টির শুরুর দিকে যেটা ছিল সেটি আমাদের যে আমাদের বিসিটি বা আমাদের নোমেনক্লেচারে যে বই সেটা আগের দিকে থাকবে, এবং ধীরে ধীরে গ্রাজুয়ালি পণ্যের যত বেশি উৎকর্ষ হয়েছে এটার সিরিয়াল, চ্যাপ্টার নাম্বার, সেকশন নাম্বার এগুলো ধীরে ধীরে পিছনের দিকে যাবে। এই কমন সেন্সটা যদি আমরা মাথায় রাখি তাহলে দেখা যাবে যে আমাদের কিন্তু আসলে অনেক কিছু বিচার করতে সুবিধা হচ্ছে। আরেকটি উদাহরণ, একই ডিগ্রি অফ প্রসেসিং এর আরেকটি উদাহরণ, একদম শুরুতে কটন, তারপর কটন ইয়ান, তুলার সুতা, এবং ফাইনালি ওভেন ফেব্রিক, কাপড়। এই যে তিনটা পণ্য এখানে আমরা দেখছি, তিনটা পণ্য কিন্তু আপনার একই চ্যাপ্টারের মধ্যে, কিন্তু হেডিং এর দিকে খেয়াল করে দেখেন 5201 একদম প্রথম হেডিং এ আছে কটন, এরপরে 5205 সেখানে গিয়ে দেখছি আমরা সুতা, এবং গ্রাজুয়ালি এভাবে আস্তে আস্তে পিছনের দিকে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে ওভেন ফেব্রিক। তো এই জায়গাটা আমরা দেখছি, প্রথম আমরা দেখলাম যে চ্যাপ্টারই বদলে যাচ্ছে, ডিগ্রি অফ প্রসেসিং এর কারণে চ্যাপ্টার বদলে যাচ্ছে। এখানে আমরা দেখছি যে তুলা থেকে শুরু করে তুলার তৈরি কাপড় সবই এক চ্যাপ্টারে আছে, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায়। আরো একটি উদাহরণ, এটাও একই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখব, একই চ্যাপ্টারের মধ্যে, এবং এটা এই চ্যাপ্টারটা আমাদের ক্লাসিফিকেশনের জন্য খুবই কাজে লাগে। আমাদের অনেক অফিসারে আমাদের এই জিনিসগুলো বোঝার চেষ্টা আমরা আসলে বুঝতে পারি না। তো এই উদাহরণটা আপনারা খুব ভালো করে দেখুন, তাহলে বুঝবেন যে বিভিন্ন মেটাল জাতীয় জিনিস, বিশেষত যে লোহার বিভিন্ন, আমরা দেখছিলাম যে বিভিন্ন ধরনের আয়রন প্রোডাক্ট। একদম ফার্স্ট যেটাকে আমরা বাংলায় বলি ঝামা লোহা, বা ইংলিশে বলা হয়েছে পিক আয়রন,
আমরা দেখেন একদম ফার্স্ট যে হেডিং 7201 আছে পিক আয়রন, এবং পিক আয়রনকে যখন প্রাইমারি প্রসেস করে এই যে খুব মোটা মোটা যে লোহার বার তৈরি করা হয়, যেটাকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলে বিলেট, পিক আয়রন থেকে তৈরি হয় বিলেট। এটা একটা প্রসেসিং। পিক আয়রন 7201 হেডিং এ আছে, এবং বিলেট দেখেন যে এটা কিন্তু আছে 7207 হেডিং এ। এবং এটাকে যখন আরো প্রসেসিং করা হয়, যে এ পর্যন্ত এখানে আবার আপনার হট রোল, কোল্ড রোল বিভিন্ন কিছু আছে। এই যে আপনার পিক আয়রন করার যে প্রসেস, এটাও আপনার আসলে হট রোল প্রসেসে করা হয়। এটা স্ক্রাবকে গলিয়ে পিক আয়রন করা হয়, এবং এরপরে বিলেট করা হয়, সেটা হচ্ছে হট রোল প্রসেসে। এটা আসলে গরম করে আরো বিভিন্ন শেপে নিয়ে আসা হয়। তো এটা আমরা দেখছি যে 7207 হেডিং এ আছে। এবং এরপরে যখন আমরা রডে চলে যাই, রড যখন তৈরি করা হয়, এবং ফাইনালি হচ্ছে আপনার জিআই ওয়্যার। আপনার ওয়্যার রডের ক্ষেত্রে কিন্তু এখানে হট রোলের পাশাপাশি কোল্ড রোল প্রসেস আছে। কোল্ড রোল প্রসেসে গিয়ে আপনার যে মোটা মোটা ব্লেড এগুলোকে এটাকে আরো এটাকে ছোট করা হয়, এটাকে আরো সংকীর্ণ করা হয়, এবং ফাইনালি যে গ্যালভানাইজ আয়রন ওয়্যার, জিআই ওয়্যার, এটা কমপ্লিটলি কোল্ড রোল প্রসেসে তৈরি করা হয়। তো দেখা যাচ্ছে যে প্রসেসিং এর সঙ্গে সঙ্গে এবং যত বেশি আপনার প্রযুক্তি ইনভলভ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে এইচএস কোডের যে আপনার চেঞ্জ গুলো আপনারা খেয়াল করবেন, যে একই লোহা দিয়ে র মেটেরিয়াল একই আপনার স্ক্র্যাপ দিয়ে তৈরি করা হয়েছে। ফার্স্ট হলো আপনার পিক আয়রন, সেটা 7201, এবং এটা যখন আস্তে আস্তে একের পর এক প্রসেসিং হচ্ছে, পিক আয়রন থেকে হলো বিলেট, সেটা 07 হেডিং এ, এরপরে ওয়্যার রড 7213 হেডিং এ, এবং ফাইনালি জিআই ওয়্যার। এবং এরপরে আপনার ধরেন আরো যত প্রসেসিং হয়েছে, এটা আস্তে আস্তে আপনারা জানেন যে 72 চ্যাপ্টারটা একটা অনেক বড় একটা চ্যাপ্টার। এভাবে ধীরে ধীরে আপনার পণ্যর যে প্রসেসিং আর কি, তৈরির যে প্রক্রিয়াগুলো যত সূক্ষ্ম হয়, আর এইচএস কোড গুলো তত প্রোগ্রেস করতে থাকে সামনের দিকে। এখানে আমরা আসলে কিছু বেসিক টেকনিক নিয়ে আলোচনা করছি, যে কারণে রুল পড়ার আগেই এই যে ক্লাসিফাই কিভাবে করতে হয় আমরা সরাসরি এক্সাম্পলে চলে গেছি। এখানে একটা উদাহরণ দেখুন, যে আমরা বেসিক্যালি ক্লাসিফিকেশন করার আগে পার্টিকুলার পণ্যকে আমরা আগে শনাক্ত করে আমরা ধরে নেব, আমরা ঠিক করবো যে এটা কোন চ্যাপ্টারে যেতে পারে। হ্যাঁ, যেমন এখানে একটি পণ্য রয়েছে, এটা আসলে এক ধরনের কাপড়। তো কাপড় হলে এটা কোন চ্যাপ্টারে যেতে পারে? এটা অ্যাকচুয়ালি 52 থেকে শুরু করে এটা 62 পর্যন্ত, এটা যে কোনো একটা চ্যাপ্টারে যেতে পারে। তো এখানে বর্ণনা অনুযায়ী আমাদেরকে চ্যাপ্টারে যেতে হবে, এবং চ্যাপ্টারে গিয়ে ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, ওই চ্যাপ্টারের চ্যাপ্টার নোট পড়তে হবে। এবং তারও আগে আপনার ধরেন চ্যাপ্টার নোটে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় না, তো এই জন্য আপনার ধরেন ওই চ্যাপ্টারটা যে সেকশনের অন্তর্গত, কোনো কোনো ক্ষেত্রে সেকশন নোটও পড়তে হয়। তো আমরা এই যে আমাদের কাছে পার্টিকুলার যে একটি পণ্য আছে, এটাকে বলা হচ্ছে নিটেড অর প্রসেসড ফ্যাব্রিক্স। এটা এক ধরনের কাপড় যার মধ্যে খুব সূক্ষ্ম মেটাল থ্রেড রয়েছে। তো এখন মেটাল থ্রেড যদি মেটাল রয়েছে এখানে, তাহলে এটাকে আমরা 72 বা পরের কোনো চ্যাপ্টারে নিয়ে যাব না। যেহেতু আপনার এটা ফেব্রিক্স, এটা এক ধরনের কাপড়, এটা আসলে 72-তে যাবে না। এটা আমরা দেখছি যে 60-তেই এটি ক্লাসিফাই হবে, এবং 60-তে যে চ্যাপ্টার নোটের ক্ষেত্রে এটা কিন্তু বলা আছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে আপনারা দেখবেন দিস চ্যাপ্টার ইনক্লুডস বলে কি কি ধরনের পণ্য বা স্পেশালাইজ পণ্য এই চ্যাপ্টারে রয়েছে, সেটা তার একটা তালিকা থাকে। সিমিলারলি দিস চ্যাপ্টার এক্সক্লুড বলে আবার কিছু পণ্যকে ওই একই ধরনের বা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই চ্যাপ্টারে পড়া উচিত, কিন্তু তারপরে ওইটাকে এক্সক্লুড করে অন্য কোনো জায়গায় সাজেশন দেয়। তো তার মানে প্রতিটা চ্যাপ্টারের শুরুতেই আমরা চ্যাপ্টার নোটের শুরুতেই আমরা দুটো তালিকা পাবো, একটা হচ্ছে ইনক্লুশন লিস্ট আর একটা হচ্ছে এক্সক্লুশন লিস্ট। এই যে এখানে আমরা চ্যাপ্টার 60-তে আমরা দেখছি যে এখানে বলা আছে যে এই চ্যাপ্টার, দিস চ্যাপ্টার includes fabrics made of metal thread and of a kind used in apparel. তো দ্যাট ইজ ফেব্রিক্স এর মধ্যে যদি মেটাল থ্রেড থাকে, তো তাহলে এটা চ্যাপ্টার 60-তে থাকবে। এটা বলা আছে চ্যাপ্টার 60 নোট 2-তে। তো এই জন্য আমাদের চ্যাপ্টার নোটগুলো
খুব গুরুত্বপূর্ণ, পার্টিকুলারলি ইনক্লুশন এবং এক্সক্লুশন। এটা আমরা দেখছি ইনক্লুশন লিস্ট। এখন আমরা আরেকটা ইনক্লুশন লিস্ট দেখব। এটা আমরা যেমন চ্যাপ্টার 1 যদি দেখি, চ্যাপ্টার 1-এ আমরা দেখব যে এটা বেসিক্যালি বিভিন্ন প্রাণী, বিভিন্ন পশু এইচএস কোড এই চ্যাপ্টারে রয়েছে, এবং আমরা একটা পূর্ণবয়স্ক পশুর এইচএস কোড এখান থেকে বের করতে পারবো। হ্যাঁ, যেমন গরুর এইচএস কোড আছে, কিন্তু বাছুরের এইচএস কোড কত এটা আমরা কোথাও পাবো না। এটা আমাদের যে আমাদের যে ইয়েটা রয়েছে, সেকশন নোট রয়েছে, এটা ঠিক চ্যাপ্টার নোটে নাই, সেকশন নোটে গিয়ে একদম ফার্স্ট সেকশন নোটেই বলা রয়েছে, any reference in this section to a particular genus or species of an animal, except where the context otherwise requires, includes the reference to the young of that genus or species. এই জায়গায় কিন্তু একবারে উত্তর দেওয়া রয়েছে যে প্রত্যেকটা ক্ষেত্রে পূর্ণবয়স্ক যে প্রাণী তার এইচএস কোড যেটি, এবং ওই প্রাণীর যে কি বলা যায় বাচ্চা বা ছোট সংস্করণ, সেটির এইচএস কোডও সেম হবে। অর্থাৎ যেটা কিনা গরুর এইচএস কোড সেটাই বাছুরের এইচএস কোড। এটা আমরা কিন্তু আসলে এইচএস কোড আলাদা করে খুঁজে কোথাও পাওয়া যাবে না, এটা রয়েছে এক বাক্যে, শব্দটা রয়েছে সেকশন নোটে। যার একবার এই জিনিসটা জানা হয়ে যাবে তিনি কিন্তু আসলে যে কোনো প্রাণীর বাচ্চা কোন এইচএস কোডে যাবে, এটা একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনার অসংখ্য প্রশ্নের তিনি উত্তর দিতে পারবেন। এবার আমরা একটু এক্সক্লুশন লিস্ট, আমরা এ পর্যন্ত 3টা উদাহরণ দেখলাম, এগুলো আসলে ইনক্লুশন। এবার আমরা এক্সক্লুশন দেখি। আমাদের যদি আমরা চ্যাপ্টার ওয়াইজ দেখি, চ্যাপ্টার 64-এ রয়েছে জুতা বা ফুটওয়্যার। তো এখানে আপনার সব ধরনের নতুন জুতা, বিভিন্ন ডিজাইনের জুতা, সবকিছুর জন্য তার চ্যাপ্টার ওই একটি 64। কিন্তু জুতা যদি পুরাতন হয় বা সেরা জুতা হয়, তো সেইটা যাবে কোথায়? এটা আমরা খেয়াল করব যে চ্যাপ্টার 64, আপনাদের যাদের কাছে বিসিটি বই আছে আপনারা এটা খুলে দেখতে পারেন, যে চ্যাপ্টার 64-এ নোট 1C-তে বলা আছে যে এই চ্যাপ্টারে পুরাতন জামা জুতা এগুলো এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত হবে না। কোথায় হবে এটা একদম হেডিং বলে দিয়েছে, 6301। তো তার মানে এই চ্যাপ্টারে জুতা, সব ধরনের জুতা হবে, সমস্যা নেই, কিন্তু জুতা পুরাতন হলেই সেটা 64 চ্যাপ্টারে যাবে না, এটা হবে 63-তে। এবং আমরা এই প্রশ্নটা উত্তর পাচ্ছি চ্যাপ্টার নোটের মাধ্যমে। এই যে দেখেন আপনার নোটের ফাংশন গুলো, এই নোট নিয়ে, চ্যাপ্টার নোট, সেকশন নোট নিয়ে আমাদের আরেকজন রিসোর্স পারসন আছেন, রহিজউদ্দিন খান, তার আলোচনার মধ্যে এই বিষয়গুলো আছে। আশা করি তিনিও আলোচনা করবেন এই বিষয়গুলো, এবং আলটিমেটলি ঘুরে ফিরে আমাদের প্রত্যেক রিসোর্স পারসনের বক্তব্যের মধ্যেই চলে আসবে। কারণ অ্যাকচুয়ালি আমাদের যে ক্লাসিফিকেশন গুলো, এটার অধিকাংশ ক্লাসিফিকেশন হয় রুল নাম্বার 1 দিয়ে, এবং রুল নাম্বার 1-এর বিধিবিধান হচ্ছে যে পণ্যের ক্লাসিফিকেশন হবে সেকশন নোট, চ্যাপ্টার নোট, হেডিং নোট, সাব হেডিং নোট, এই সমস্ত বিভিন্ন নোটস দেখে বুঝে আমাদেরকে প্রপার ক্লাসিফিকেশন করতে হবে। যেমন এখানে আমরা দেখব যে অনেক ক্ষেত্রে এটা এই ওয়ার্ডটা, এখানে একটা ওয়ার্ড আছে আনলেডেন ওয়েট। আনলেডেন ওয়েট, তো আনলেডেন ওয়েট এটা হতে পারে আপনার, এটা পণ্যের বর্ণনাতে থাকতে পারে, দ্যাট ইজ কমার্শিয়াল ইনভয়েসেও থাকতে পারে। ইউজুয়ালি এটা এই টার্মটা ব্যবহার করা হয় বিভিন্ন উড়োজাহাজ, হেলিকপ্টার এগুলোর সাথে। তাহলে আনলেডেন ওয়েট জিনিসটা কি? তো ইট নিডস সাম সর্ট অফ ডেফিনেশন। তো এই ডেফিনেশনের কাজটাও কিন্তু আমাদের এই যে আমাদের যে ক্লাসিফিকেশনের যে আমাদের বই আছে, আমাদের যে নোমেনক্লেচার, সেখানে ডেফিনেশনও রয়েছে। ডেফিনেশন কোথায় পাবো? ডেফিনেশন কিন্তু আপনার যথারীতি চ্যাপ্টার নোটে পাওয়া যাবে, কোনো কোনো ক্ষেত্রে সেকশন নোটেও ডেফিনেশন রয়েছে, ইভেন সাব হেডিং নোটেরও অনেক ক্ষেত্রে ডেফিনেশন পাওয়া যায়। এখানে আমরা যে ডেফিনেশনটা পাচ্ছি এটা রয়েছে, লক্ষ্য করুন, সাব হেডিং নোট অফ চ্যাপ্টার 88। হ্যাঁ, এটা কিন্তু আপনারা দেখেন চ্যাপ্টার নোট নয়, এটা সাব হেডিং নোট, এবং সেখানে বলা হচ্ছে যে ফর দ্য পারপাস অফ সাব হেডিং
এটা কেন সাবহেডিং নোট? কারণ আর এই প্রসঙ্গটা আসবে সাবহেডিং পর্যায়ে গিয়ে 8802 থেকে 1111, 880240 থেকে এই যে এতগুলো সাবহেডিং লেভেলে এই পার্টিকুলার সংজ্ঞাটা আনলেডেন ওয়েটের সংজ্ঞাটা এটা প্রাসঙ্গিক, যে কারণে সবগুলোকে একসঙ্গে করে সাবহেডিং নোট 1-এ বলা হয়েছে আনলেডেন ওয়েট মিনস দ্য ওয়েট অফ দ্য মেশিন ইন নর্মাল ফ্লাইং অর্ডার excluding the weight of crew of fuel equipment other than permanently fitted items of equipment. সোজা কথা হচ্ছে যে উড়োজাহাজে আমরা যারা প্যাসেঞ্জার যারা উঠি বা ক্রু থাকে তাদের ওজন, জ্বালানির ওজন, অথবা আপনার খাবার দাবার ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা বাইরে থেকে আমরা বিমানের মধ্যে নিই যাত্রীদের প্রয়োজনে বা ক্রুদের প্রয়োজনে, এগুলো সবকিছুই হচ্ছে আনলেডেন ওয়েট। হ্যাঁ, তো মূল ওয়েটের মধ্যে থাকবে কি, মূল ওয়েটের আনলেডেন ওয়েট মিনস হচ্ছে আপনার এই সমস্ত কিছু বাদ দিই, অর্থাৎ যাত্রী, ক্রু, খাবার দাবার, তেল ইত্যাদির ওজন বাদ দিলে মূল যে বিমানের যে ওজনটা থাকে সেটাকেই বলা হচ্ছে আনলেডেন ওয়েট। আমাদের আসলে অ্যাসেসমেন্ট পারপাসে বা আমাদের যখন শুল্কায়নের জন্য যখন আমরা কেজি ভিত্তিক যে স্ট্যাটিস্টিক্যাল ইউনিট রয়েছে তখন আমরা যখন ওজনের হিসাবটা করব সেই ওজনটা হবে হচ্ছে আনলেডেন ওয়েট। এই ওজনের মধ্যে যাত্রীর ওজন, ক্রুর ওজন, খাবার দাবারের ওজন, তেলের ওজন বা আরো অন্য কিছু যেগুলো আমরা বাইরে থেকে বিমানে সংযুক্ত করি বা বিমানে প্রবেশ করাই সেগুলো হবে না। একই কথাগুলো আপনাদের মনে হতে পারে, আসলে এই আমি আগেই বলেছি যে ক্লাসিফিকেশনে বারবার একই কথাগুলো আসবে। এখানে আসলে একটা গ্রাফিক্যালি এটা দেখানোর একটা চেষ্টা রয়েছে যে হাউ টু ক্লাসিফাই। ফার্স্ট প্রোডাক্টকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লাসিফিকেশন। আপনার পণ্যের আইডেন্টিফিকেশন যদি রং হয়, ক্লাসিফিকেশন মাস্ট বি রং। সো প্রপার ক্লাসিফিকেশনের জন্য প্রপার আইডেন্টিফিকেশন হচ্ছে নাম্বার 1 শর্ত। আপনার প্রপার আইডেন্টিফিকেশনের পরে আসবে ক্লাসিফিকেশনের রুল। এবার আমরা রুলে যাব। রুলে যাব, তো তার আগে আমি আপনাদেরকে একটু যোগ করতে চাই। আমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে যে কোনো মুহূর্তে আমি হয়তো আবার ডিসকানেক্ট হয়ে যাব এবং আমি খুব দ্রুতই 2-1 মিনিটের মধ্যেই আবার ফিরে আসবো। আপনারা অপেক্ষা করবেন দয়া করে। আপনারা এর মধ্যে এই সময়টি আপনারা বাথরুম বা অন্যান্য প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন, কিন্তু খুব বেশি দূরে যাবেন না, কারণ আমাদের মূল আলোচনা অ্যাকচুয়ালি এখনই শুরু হবে। ক্লাসিফিকেশনের রুল হলো 6টি। এর মধ্যে প্রথম 5টি রুল হলো হেডিং নির্ধারণের জন্য এবং 6 নাম্বার রুল হচ্ছে সাবহেডিং নির্ধারণের জন্য। তো আমরা 6 নাম্বার রুলে গিয়ে দেখবো, আলটিমেটলি 6 নাম্বার রুলে গিয়ে। তো 6টা রুল থাকে ক্লাসিফিকেশনের। প্রথম 5টা রুল হলো পণ্যের হেডিং সংক্রান্ত এবং 6 নাম্বার রুলটা হচ্ছে সাবহেডিং সংক্রান্ত। তো এই বিষয়গুলো, এই যে 6টা রুল, এটাই হচ্ছে বেসিক্যালি যে আমাদের নোমেনক্লেচার বা ক্লাসিফিকেশনের বেসিক প্রিন্সিপাল বা বেসিক নিয়ম কানুন। এই রুলগুলো যদি আমরা ঠিক মতো শিখতে পারি তাহলে আমরা যে কোনো পণ্যকে নিজেদের মতো করে উইথ কনফিডেন্স, উইথ ফুল কনফিডেন্স আমরা ক্লাসিফাই করতে পারবো। ফার্স্ট আসবে রুল। রুলের পরে আসবে সেকশন, সেকশন নোট, সাবহেডিং নোট, এরপরে আসে চ্যাপ্টার নোট, চ্যাপ্টার সাবহেডিং নোট, চ্যাপ্টারের মাঝখানে আছে সাব চ্যাপ্টার, এরপরে হেডিং, সাবহেডিং। এই গ্রাজুয়ালি এইভাবে আমাদেরকে ক্লাসিফিকেশন গুলো করতে হয় এবং আমরা যেই ধাপগুলো দেখেছি এই ধাপগুলো মূলত রুল নাম্বার 1-এর ধাপ। রুল নাম্বার 1টা কি আমরা পরের স্লাইডে রুল নাম্বার 1 দেখব। তো এখানে কিন্তু আসলে গ্রাফিক্যাল ডিজাইনটা দেওয়া আছে। যে কোনো পণ্যের যে আমাদের যে বিভিন্ন চ্যাপ্টারের নাম আছে, বিভিন্ন ধরনের সেকশনের নাম দেওয়া আছে, তো এগুলোর নাম দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন হবে না।
এই যে বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন হেডিং আছে, নাম আছে, শিরোনাম আছে, যেমন কোনো সেকশন 1 অ্যানিমেল, এবং এভাবে এরপরে চ্যাপ্টার ভিত্তিক আবার আলাদা আলাদা সেই চ্যাপ্টারের একটা শিরোনাম আছে। এই শিরোনামগুলো আসলে ক্লাসিফিকেশনের জন্য খুব বেশি উপকারী বা প্রয়োজনীয় না। এই 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 শিরোনামগুলো এই কাজে লাগে যে আমাদের যখন কোনো কিছু খোঁজার জন্য বা আমাদের যে ইন্ডেক্স ধরে কোথাও যাওয়ার জন্য, সেক্ষেত্রে হয়তো কিছুটা হেল্পফুল হয়। তো মূলত আমাদেরকে ক্লাসিফিকেশন করতে হবে বিভিন্ন নোটস দিয়ে, সেকশন নোট, চ্যাপ্টার নোট, হেডিং নোট, সাব হেডিং নোট, সাব চ্যাপ্টার নোট, এরকম বিভিন্ন নোট রয়েছে। আমাদের যে নোমেনক্লেচার যে বই, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন যে নোমেনক্লেচার বই বের করে, সেই বইয়ের বিভিন্ন জায়গায় একদম সেকশনের শুরুতে আছে সেকশন নোট, চ্যাপ্টারের শুরুতে আছে চ্যাপ্টার নোট, এরকম হেডিং নোট, সাব হেডিং নোট, আবার মাঝামাঝি সাব চ্যাপ্টার আছে এবং ভিতরে অনেক ডিটেইলিং আছে। তো এই সকল নোট বা এই সমস্ত ডেসক্রিপশন থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি প্রকৃত এইচএস কোড বা রিয়েল এইচএস কোডে আমাদেরকে পৌঁছাতে হবে। টোটাল যে বিভিন্ন পণ্যের গ্রুপ আছে 5387টা, এবং যে 6 ডিজিটের কোড ওয়ালা 5387টা কোড রয়েছে, 6 ডিজিট কোড রয়েছে। এখানে বেসিক্যালি বলা আছে যে কিভাবে ইয়েগুলো করতে হবে, এই যে আমাদের রুলগুলো এটা খুব ধারাবাহিকভাবে আমাদের চর্চা করতে হবে। সরাসরি আমরা 1 নাম্বার বাদ দিয়ে 2 নাম্বার, 2 নাম্বার বাদ দিয়ে 3 নাম্বারে যেতে পারবো না। ফার্স্ট আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে রুল নাম্বার 1। যদি আমরা দেখি যে হ্যাঁ রুল নাম্বার 1 দিয়ে কোনো পণ্যকে ক্লাসিফাই করা যাচ্ছে না, তখনই আমরা রুল নাম্বার 2 তে যাব। এভাবে রুল নাম্বার 3, 4, 5 আমাদেরকে একটার পর একটা ব্যবহার করতে হবে। সরাসরি এক লাফে আমরা রুল নাম্বার 5 এ যেতে পারবো না, 4 এ যেতে পারবো না। আমাদেরকে 1, 2, 3, 4, 5 এইভাবে ধীরে ধীরে একটার পর একটা রুল অ্যাপ্লাই করে দেখতে হবে যে আমাদের কোন রুলে এই যে একদম প্রপার বিফিটিং এইচএস কোড আমরা নির্ধারণ করতে পারি। এখানে একটা উদাহরণ রয়েছে। এখানে উদাহরণটা হচ্ছে যে এটা বেসিক্যালি এক ধরনের টুথব্রাশ। এর মধ্যে রয়েছে ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস বা এর মধ্যে রয়েছে সেলফ কন্টেন্ট ইলেকট্রিক মোটর। তো হঠাৎ করে যদি আমরা এটাকে যদি ওই যেটা আপনারা যে গুগল করে এইচএস কোড বের করার যে বিপদ আর কি, যে আমরা এটাকে ব্রাশ দিয়ে যদি এটাকে সার্চ করার চেষ্টা করি, কিংবা ব্রাশ বা টুথব্রাশ এটা দিয়ে যদি আমরা আমাদের যে ইন্ডেক্স সেখানেও যদি খুঁজে দেখি, তাহলে এটা নিয়ে যাবে আমাদেরকে একদম সাবহেডিং 960321 এ নিয়ে যাবে। এবং এটা কিন্তু হবে ভুল, কারণ আমাদেরকে আসলে হেডিং এর মধ্যে থাকতে হবে। এবং এই যে এর বর্ণনার মধ্যে রয়েছে যে এর মধ্যে সেলফ কন্টেন্ট ইলেকট্রিক মোটর রয়েছে, তো তার মানে এটা ইলেকট্রনিক গুডস যে চ্যাপ্টারে রয়েছে তার একটা পণ্য এটা হতে পারে। এটা ধরে নেই আমাদেরকে অ্যাকচুয়ালি ওই হেডিং 8509 এর অধীনে আমাদেরকে প্রোডাক্টটা খুঁজতে হবে। তো এটা এখানে বলা আছে যে একদম সরাসরি সাব হেডিং এ আমরা যাব না, ফার্স্ট আমরা হেডিং এর মধ্যে পণ্যটাকে খুঁজবো। এখানে এতক্ষণ তো বললাম যে 6টা রুল, কিন্তু আপনার এটা দেখে মনেই হতে পারে যে রুল আসলে অনেকগুলা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টার মতো দেখা যাচ্ছে। সিরিয়ালে 6টা রুল হলেও আমরা দেখছি যে এখানে রুল 2 এর মধ্যে 2টা ভাগ আছে, 2A 2B। রুল 3 এর মধ্যে 3টা ভাগ আছে, 3A 3B 3C, এবং রুল 5 এর মধ্যে আবার 2টা ভাগ আছে, 5A 5B। এই সমস্ত কিছু মিলে তাহলে এখন আমাদের আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে রুলের সংখ্যা যদি একটা একটা করে সিঙ্গেল রুল ধরি, এটা কিন্তু আসলে 10টা হয়ে গেল। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হচ্ছে রুল নাম্বার 1। ধারণা করা হয় অ্যারাউন্ড 75% পণ্য ক্লাসিফাই করা হয় রুল নাম্বার 1 দিয়ে, বা কেউ কেউ বলেন তারও বেশি। তো তার মানে দাঁড়াচ্ছে যে অধিকাংশ পণ্য আমাদের ক্লাসিফাই হয় রুল নাম্বার 1 দিয়ে, দ্যাট ইজ চ্যাপ্টার নোট, সেকশন নোট, হেডিং নোট, সাব হেডিং নোট, এগুলো দিয়ে কিন্তু আমরা বেসিক্যালি আমরা
একটা পণ্যকে ক্লাসিফাই করতে পারি। তাহলে আমরা যে কোন পণ্যগুলোকে রুল নাম্বার 1 দিয়ে করতে পারি না, যে পণ্যগুলোকে পারি না সেগুলোকে আমরা গ্র্যাজুয়ালি অন্য রুলগুলোতে এটা 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 অ্যাপ্লিকেবল হয় কিনা, তো সেটা আমরা দেখব। রুল নাম্বার 1 নিয়ে আসলে প্রচুর কথা আমি অলরেডি বলে ফেলেছি। রুল নাম্বার 1টা হচ্ছে যে পণ্যের ক্লাসিফিকেশন হবে বা আমরা পণ্যকে খুঁজবো বা পণ্যর সঠিক এইচএস কোড বের করব চ্যাপ্টার নোট, সেকশন নোটের ভিত্তিতে। হ্যাঁ, এখানে বলা আছে টাইটেলস অফ সেকশন, চ্যাপ্টার এন্ড সাব চ্যাপ্টার। ওই যে টাইটেলস, আমরা যদি টাইটেলস গুলো দেখি, আমি পাশে থেকে আপনারাও দেখতে পারেন। আজকে হয়তো অনেকেই কাস্টমস ট্যারিফ পাশে নিয়ে বসেননি, আমি অনুরোধ করব আগামীকাল থেকে আপনারা কাস্টমস ট্যারিফ বইটা সাথে রাখবেন। যেমন একদম ফার্স্ট আমরা সেকশন 1-এ দেখছি যে এটার টাইটেল হচ্ছে লাইভ এনিম্যাল প্রোডাক্টস, লাইভ এনিম্যাল দিয়ে সেমিকোলন এনিম্যাল প্রোডাক্টস। তো এইটা হচ্ছে টাইটেল, এবং এর ভিতরে যেই সকল চ্যাপ্টার রয়েছে সেগুলোর শিরোনাম যদি আমরা দেখি, একদম ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে লাইভ এনিম্যাল, একদম ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে লাইভ এনিমেলস, এবং সেকশনের হেডিং কিন্তু আপনার লাইভ এনিমেলস এন্ড এনিম্যাল প্রোডাক্টস, এনিম্যাল এবং এনিম্যাল প্রোডাক্ট আপনার এই সেকশনে থাকবে। এরপরে আপনারা দেখবেন যে আপনার বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন হেডিং আছে, যেমন চ্যাপ্টার 1 হচ্ছে লাইভ এনিম্যাল, চ্যাপ্টার 2 মিট অ্যান্ড এডিবল মিট। এইভাবে গ্রাজুয়ালি বিভিন্ন চ্যাপ্টার এবং বিভিন্ন সেকশনের টাইটেল রয়েছে। এই টাইটেলগুলো বলা হচ্ছে ফর ইজ অফ রেফারেন্স অনলি। ইজ অফ রেফারেন্স মানে হচ্ছে যেন খুব সহজে মোটামুটি লোকেট করা যায় এই পণ্যটা কোথায় থাকতে পারে, শুধু এই কাজের জন্য। কিন্তু অ্যাকচুয়ালি লিগ্যাল পারপাসে, লিগালি কারেক্ট ক্লাসিফিকেশনের জন্য এই যে আপনার সেকশনের টাইটেল, তারপর চ্যাপ্টারের টাইটেল, এটার আসলে কোনো ভূমিকা নাই। ভূমিকাটা হচ্ছে যে রিলেভেন্ট যে সেকশন, রিলেভেন্ট যে চ্যাপ্টার, তার সাথে যে সেকশন নোট থাকে, চ্যাপ্টার নোট থাকে, হেডিং নোট থাকে, সাব হেডিং নোট থাকে, এই সকল নোটসের ভিত্তিতে বেসিক্যালি পণ্যের শুল্কায়ন হবে। এবং নোটস গুলোই বলে দেবে কোনটা এই চ্যাপ্টারে যাবে, কোনটা যাবে না। নোটস গুলোই বলে দেবে যে এটার পার্টিকুলার পণ্যের ক্ষেত্রে ব্যতিক্রমী কি বৈশিষ্ট্য বা লক্ষণ রয়েছে। তো সো আমাদেরকে আসলে নোটগুলো খুব ভালো করে পড়তে হবে। একটা উদাহরণ আমরা দেখি, সেকশন 15 এর টাইটেল হচ্ছে বেস মেটাল অ্যান্ড আর্টিকেলস অফ বেস মেটাল। তো এই সেকশনে আসলে অনেক ধরনের বেস মেটাল থাকবে এবং বেস মেটাল তৈরি পণ্য আমরা এখানে পাবো। একটা উদাহরণ রয়েছে যে এখানে দেখানো হয়েছে যে মেনি আর্টিকেলস অফ বেস মেটাল আর ক্লাসিফাইড এলসওয়্যার। এই যে আমরা বললাম যে আপনার এই যে টাইটেল দিয়ে আমরা পণ্য খুঁজে পাবো না, দেখুন একটা জলজান্ত প্রমাণ যে রিভলভার, এটা কিন্তু আপনার বেস মেটাল দিয়ে তৈরি, কিন্তু রিভলভার এটা সেকশন 15-এ পাওয়া যাবে না। এটা কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে সেকশন 19-এ। একইভাবে মেশিনারিজ, এটা বেস মেটালে তৈরি হতে পারে, বাট মেশিনারি এটিও আপনার সেকশন 15-এ নাই, এটাকে মেশিনারি রয়েছে সেকশন 16-এ। তো অ্যাকচুয়ালি আপনার এখানে এটাতে যেটা বললো আর কি, যে আপনার বিভিন্ন চ্যাপ্টারের টাইটেল বা সেকশনের টাইটেল দিয়ে যে পণ্য খুঁজে পাওয়া যাবে না, তার একটা আমরা জাজল্যমান প্রমাণ আমরা পেলাম। তাহলে কিভাবে খুঁজে পাওয়া যাবে? আবার হেল্পফুলও হয়, যেমন চ্যাপ্টার 44 উড অ্যান্ড আর্টিকেলস অফ উড। এই দেখুন যে কাঠের তৈরি জিনিস হলে আমরা বলছি যে চ্যাপ্টার 44, কিন্তু আবার ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, উডেন ফার্নিচার ইজ ক্লাসিফাইড ইন চ্যাপ্টার 94। উডেন ফার্নিচার হলে যে এটা চ্যাপ্টার 44-এ হবে না, এটা কিন্তু আপনার চ্যাপ্টার 44-এর যে চ্যাপ্টার নোট সেখানে কিন্তু বলে দেওয়া আছে। চ্যাপ্টার 44-এর শুরুতে আপনারা দেখবেন যে দিস চ্যাপ্টার এক্সক্লুডস বলে ফার্নিচারকে এলসওয়্যার 94 চ্যাপ্টারে এটাকে ইন্ডিকেট করা আছে। তো এই যে উডের ফার্নিচার যে চ্যাপ্টার 44-এ হবে না, এটা কিন্তু আমরা জেনে ফেললাম চ্যাপ্টার নোট থেকে।
এই যে টার্মস অফ হেডিংস, হেডিংস এর বিষয়গুলো আপনারা দেখেন যে কিভাবে এটা হেল্প করে। চিল অ্যাপ রেকর্ডস আর ক্লাসিফাইড ইন দ্য হেডিং 0809 because the heading text refers to apricot fresh. Chill apricot, the apricot, that is the frozen apricot হলে এটা কোথায় হবে? আমরা যদি এটার ইয়েতে যাই, কি বলে, আমরা বিসিটিতে যদি যাই, তাহলে আমরা দেখবো যে 0809 এর আন্ডারে এখানে কিন্তু আপনার অ্যাকচুয়ালি ফ্রেশ অ্যাপ্রিকটের বিবরণ দেওয়া আছে। আমরা একটু দেখি, আপনাদের কারো কাছে বই থাকলে আপনারাও দেখতে পারেন, আমি দেখছি। হেডিং 0809, আমরা একটু বইটা দেখি কি বিবরণ আছে এখানে। 0809 apricots, cherries, peaches, এগুলো বলা আছে এবং সব শেষে বলা আছে একটা ওয়ার্ড ফ্রেশ। ফ্রেশ মানে কি তাজা। তো কোনো কিছু ফ্রিজে রাখলে আমরা কি সেটাকে তাজা বলি? আমরা সেটাকে তাজা বলি না। তাহলে চিল ফ্রুট অথবা ফ্রোজেন অ্যাপ্রিকট, এটাকে কেন আমরা একই হেডিং এ ক্লাসিফাই করব? এটাকে ক্লাসিফাই একই হেডিং এ করবো যে আমরা আগে বলেছিলাম যে যেই হেডিং এ গরু যাবে সেই হেডিং এ বাছুরও সেই হেডিং এ বাছুরও হবে। ঠিক একইভাবে চ্যাপ্টার 8 এর আমরা যদি চ্যাপ্টার নোট দেখি, চ্যাপ্টার নোট 2 তে বলা আছে চিল ফ্রুটস এন্ড নাটস আর টু বি ক্লাসিফাইড ইন দ্য সেম হেডিংস অ্যাজ দ্য করসপন্ডিং ফ্রেশ ফ্রুটস এন্ড নাটস। তার মানে আমাদের চ্যাপ্টার নোটে এই সমস্যার সমাধানটা বলা আছে যে তাজা ফল যেখানে যে হেডিং এ এটা শ্রেণীভুক্ত হবে, ঠিক একই হেডিং এ চিল ফ্রুটস অথবা ফ্রোজেন ফ্রুটস একই হেডিং এ যাবে। আমরা এই প্রশ্নটার উত্তর জানলাম চ্যাপ্টার নোটের মাধ্যমে। আমরা অনেকে অনেক কিছু দেখি, শুনি বা বোঝার চেষ্টা করি, ক্লাসিফিকেশন বুঝি না। ক্লাসিফিকেশন না বোঝার একটাই কারণ যে আমরা চ্যাপ্টার নোট, সেকশন নোট এগুলো পড়তে চাই না বা পড়ে আনন্দ পাই না। আপনারা যখন দেখবেন যে চ্যাপ্টার নোট, সেকশন নোট পড়াটা আপনার একটা মানে একটা নেশার মতো হয়ে গেছে বা আপনি আনন্দ পাচ্ছেন পড়ে, যখনই আপনি আনন্দ অনুভব করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে ক্লাসিফিকেশন শিখতে যাচ্ছেন এবং খুব দ্রুতই আপনি ক্লাসিফিকেশনের একজন দক্ষ ও একজন ক্লাসিফায়ার হয়ে যাবে। সো এই যত আপনার খারাপই লাগুক বা আপনার ভালো না লাগলেও আপনাকে চ্যাপ্টার নোট, সেকশন নোট পড়তে হবে, বুঝতে হবে এবং কোন চ্যাপ্টার নোট, কোন সেকশন নোট কোন দিকে আপনার দিক নির্দেশনা দেয়। আমি আপনার এটাকে বলি যে অনেক সময় বাচ্চারা লুডো খেলে এবং লুডো খেললে আপনার দেখবেন যে মনোপলি বা বিভিন্ন ধরনের খেলা আছে না, যে যেখানে আপনার যে গুটি ফেলার পরে দেখা যাচ্ছে যে আপনার সেটা একটা জায়গায় নিয়ে গেল, যে একটা জায়গায় গেলে জেল হবে, একটা জায়গায় গেলে আপনার রিওয়ার্ড পাওয়া যাবে, একটা জায়গায় গেলে টাকা পাওয়া যাবে। এরকম বেশ মজার গেম মনোপলি। তো আপনারা মনে করবেন যে এটা এক ধরনের মনোপলি গেম। এখানেও দেখবেন যে একদম শুরুতে আপনাদেরকে মানে যে কোনো চ্যাপ্টার বা সেকশনের শুরুতে এটা অনেকটা ওই ম্যাজিকের মতো বলছে যে এই জিনিস এই চ্যাপ্টারে হবে না, এই জিনিসের জন্য ওই চ্যাপ্টারে যেতে হবে। এই যে আসা যাওয়ার যে খেলাটা, এই খেলাটা আপনি যখন এনজয় করা শুরু করবেন তখন দেখবেন যে আপনার কাছে ক্লাসিফিকেশন এটা খুবই সহজবোধ্য, খুবই আনন্দময় এবং ক্লাসিফাই করার মধ্যে আপনি এক ধরনের ওই যে অঙ্ক করার যে মজা বা আপনার ধরেন কোনো ধাঁধা বা রিডল সলভ করার যে মজা, সেই মজাটা কিন্তু আপনি পাবেন। আমরা রুল 2 নিয়ে একটু কথা বলবো। রুল 2টা বেসিক্যালি যা কিনা ইনকমপ্লিট অথবা আনফিনিশড প্রোডাক্টের জন্য রুল 2। যদি কোনো ইনকমপ্লিট অর আনফিনিশড প্রোডাক্টের মধ্যে ওই পার্টিকুলার পণ্যের এসেনশিয়াল ক্যারেক্টার থাকে, তাহলে আমরা ওই পণ্যটিকে আনফিনিশড বা ইনকমপ্লিট হিসেবে বিবেচনা না করে এটাকে কমপ্লিট অথবা ফিনিশড পণ্য হিসেবে বিবেচনা করব। সিমিলারলি এই আনঅ্যাসেম্বলড, এই যে টুকরা টুকরা সিকেডি কমপ্লিট নকডাউন ভাবে যে পণ্যগুলো আসে বা
সেমি নকডাউন হিসেবে যে পণ্যগুলো আসে সেগুলো যে এই টুকরা টুকরোগুলোকে একসঙ্গে করলে যে পণ্যর আকৃতি ধারণ করে সেই পণ্যের এইচএস কোডে আমরা সেটিকে শুল্কায়ন করব। দ্যাট ইজ ইনকমপ্লিট পণ্যের মধ্যে এসেনশিয়াল ক্যারেক্টার থাকলে সেটা পূর্ণাঙ্গ পণ্যের এইচএস কোডে শুল্কায়ন করা হবে। আমরা অনেকগুলো উদাহরণ রেখেছি এখানে, যেমন গাড়ির ক্ষেত্রে চাকা ছাড়া গাড়ি, আমরা এটা কি গাড়ির এইচএস কোডে শুল্কায়ন করতে পারবো? নর্মালি আমাদের মনে হতে পারে যে গাড়ির চাকা নেই, চাকা ছাড়া গাড়ি কিভাবে চলবে, চাকাই তো আসল। এবং এটাকে কিন্তু আসলে একেবারে ইগনোর করারও কিছু নাই। চাকাটা গাড়ির খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, কিন্তু চাকার চাইতে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন। কারণ গাড়িকে গতি দেয় বা গাড়িকে গাড়ি হিসেবে এটাকে বৈশিষ্ট্য প্রদান করেছে ওই পার্টিকুলার ইঞ্জিন না থাকলে আমরা ওই গাড়ির কোনো মূল্য থাকতো না। বাট চাকা এটা একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, বাট এসেনশিয়াল ক্যারেক্টার দান করে না। গাড়ির এসেনশিয়াল ক্যারেক্টার দান করে ইঞ্জিন। ঠিক একইভাবে আমরা আরেকটি উদাহরণ দিই যে সাইকেলের যদি টায়ার বা স্যাডেল না থাকে তবুও আমরা বলবো যে এর মধ্যে এসেনশিয়াল ক্যারেক্টার আছে। অন্যান্য পার্টস থাকলে স্যাডেল বা টায়ার যদি না থাকে তবুও আমরা বলবো যে এটা হলো সাইকেল। তারপর আমাদের মেয়েরা পরে থ্রি পিস যখন বাজারে খুব সুন্দর করে সেলাই করে বিক্রি করে তখন আমরা সেটাকে থ্রি পিস বলি। আবার অনেক সময় দেখা যায় যে থ্রি পিস সেলাই করা নাই, কিন্তু ওই থ্রি পিসের সবগুলো কাপড়ই আছে, সেগুলো সেলাইবিহীন অবস্থায় আছে। তো তখন আসলে পার্টিকুলারলি ওইটাকে সালোয়ার কামিজ বা অন্য কিছু বলা যাবে না আনপিস থাকার কারণে। সরাসরি বলা না গেলেও আমরা যখন ক্লাসিফিকেশনের প্রশ্ন আসবে যে যেহেতু ওইটুকু কাপড় সেলাই দিলেই এটা সালোয়ার কামিজ বা ওড়না এগুলো হবে, সুতরাং আমরা আনপিস থ্রি পিসকে এটাকে কিন্তু অ্যাকচুয়ালি ওই যে স্টিচ থ্রি পিসের সঙ্গে একই হেডিং এ ক্লাসিফাই করব। হ্যাঁ, কারণ এর এসেনশিয়াল যে ক্যারেক্টার দ্যাট ইজ কাপড় এবং পরিমাণ মতো কাটা কাপড়ের মধ্যে রয়েছে। এবার আমরা বিচ্ছিন্ন পণ্যের বা যেটাকে বলা যায় এটাকে আনঅ্যাসেম্বল গুডসের উদাহরণ যদি যাতে আমাদের এখন বিভিন্ন ধরনের ফার্নিচার আর আমরা এখন যদি দোকানে দরদাম করে আসি, এরপরে দেখা যায় যে তারা ফার্নিচার পাঠিয়ে দেয় টুকরো টুকরো করে, এবং তার সাথে একজন টেকনিশিয়ান আসে। সেই টেকনিশিয়ান বিভিন্ন ধরনের নাট বল্টু স্ক্রু এগুলো যুক্ত করে তারপরে সত্যিকার যে ফার্নিচারের যে কাঠামো সেটি দাঁড় হয়। তো অ্যাকচুয়ালি এই ফার্নিচারের সবগুলো পার্টি রয়ে গেছে, শুধুমাত্র এটি আনঅ্যাসেম্বল পজিশনে রয়েছে। এই আনঅ্যাসেম্বল হওয়ার কারণে আমরা এটাকে উডেন পার্টস বা অন্য কিছু বলবো না, আমরা এটাকে ফার্নিচারই বলবো, কারণ এখানে একটা ফার্নিচারের যা যা পার্ট দরকার সবই রয়ে গেছে। তো এখান থেকে যেটা বোঝা গেল যে আপনার এসেনশিয়াল ক্যারেক্টার বা আপনার যে কোনো পণ্য যদি কমপ্লিটলি যদি নাও আসে, তো সেক্ষেত্রে এটাকে পণ্যকে আবশ্যকভাবে পণ্য হিসেবে চিহ্নিত করার জন্য যা যা লাগে সবকিছু থাকলে আমরা সেটাকে এসেনশিয়াল ক্যারেক্টার বিবেচনা করে পূর্ণাঙ্গ পণ্যের এইচএস কোডে ক্লাসিফাই করতে পারি। আরো কিছু উদাহরণ আছে, যেমন চকলেট মিল্ক বা আমদুধ, এটাকে আমরা চকলেটও বলি না, আমও বলি না। আমরা বেসিক্যালি এগুলো মিল্কের সঙ্গে চকলেট বা আমের ফ্লেভার দেওয়া থাকে। এটা অ্যাকচুয়াল প্রোডাক্টটা হচ্ছে মিল্ক, সুতরাং একটু ফ্লেভার দেওয়ার কারণে পণ্যের যে এইচএস কোড বা পণ্যের যে ক্লাসিফিকেশন এটা বদলে যাবে না। আরো কতগুলো এখানে ছবি আছে। একদম উপরে আপনারা যে ছবিটা দেখছেন এটাকে বলে হচ্ছে প্রিফর্ম বোতল। এই যে এগুলো আসলে খুব ছোট ছোট বোতলের মতো লাগে দেখতে। আপনারা যারা প্লাস্টিক ইন্ডাস্ট্রি ভ্রমণ করেছেন তারা দেখবেন যে এই যে ছোট ছোট বোতলের মতো যে জিনিসগুলো দেখতে, যে প্রিফর্ম, এগুলো অ্যাকচুয়ালি একটা মেশিনের যে ছাঁচ আছে তার মধ্যে ফেললে এগুলো ফুলে ফেপে একেবারে আমাদের যে সাইজের বোতলগুলো আমরা সচরাচর বাজারে দেখে থাকি বা আমরা ব্যবহার করি ওই বোতলগুলো তৈরি হয়। বাট ওই বোতল তৈরি হওয়ার আগে এগুলো ছিল এই যে ছোট ছোট প্রিফর্ম আকারে। তো এই যে আমরা এখানে যেগুলো দেখছি যে এটাকে আমরা কি বলবো, এটাকে ফুল বোতল বলবো নাকি প্রিফর্ম বলবো? এটা অ্যাকচুয়ালি আনফিনিশড বোতল। হ্যাঁ, এটার মধ্যে যেহেতু আপনার বোতলের এসেনশিয়াল ক্যারেক্টার রয়েছে, জাস্ট একটা প্রসেসের মধ্যে বোতল হয়ে যাবে,
এটিকেও আমরা বোতলের এইচএস কোডে, প্লাস্টিক বোতলের এইচএস কোডে এই যে 3923 হেডিং এ আমরা এটাকে ক্লাসিফাই করব। ঘড়ির সঙ্গে যদি স্ট্রাপ বা চেইন নাও থাকে তবুও এটা পূর্ণাঙ্গ ঘড়ির যে হেডিং সেখানে যাবে। এবং একদম নিচে আছে আনঅ্যাসেম্বল অফিস চেয়ার, চেয়ারে বিভিন্ন টুকরা, বিভিন্ন ধরনের, কোথাও মাথা, কোথাও ধর, কোথাও বিভিন্ন কিছু আছে। তো এই পার্টস গুলো সব একত্র করলে এটা বেসিক্যালি একটা চেয়ারেরই কাঠামো দেবে। সো আনঅ্যাসেম্বল হলেও এটাও পূর্ণাঙ্গ চেয়ারের এইচএস কোডে ক্লাসিফাই হবে। এটা ডাব্লিউসিওর ডেডিকেটেড স্লাইড, এবং তারা এখানে একটা খুব মজার উদাহরণ দিয়েছে যে অনেক সময় আমরা দেখি স্যার জি স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি ভাই বলেন। জি স্যার। স্যার এই স্লাইডটার আগের স্লাইডে যখন আপনি চকলেট মিল্ক নিয়ে আলাপ করলেন স্যার, হুম ওইটা নিয়ে যে এটা তো মানে চকলেট মিল্ক ইজ আ কাইন্ড অফ মিল্ক, তাহলে কি যে মিল্ক যেখানে মানে ইয়ে হবে, ক্লাসিফাইড হবে, সেখানে এটা হওয়ার কথা নাকি স্যার? এটা একটু ডিটেল যদি একটু না, এটা অ্যাকচুয়ালি রুল 2B তে যাবে। স্যার এই জিনিসটা রুল 2 এর সাথে অতটা পার্টিনেন্ট না। রুল 2A এবং 2B এর মধ্যে বিশেষত মিক্সচার গুডসের ক্ষেত্রে বেশ কিছু আসলে মিল রয়েছে, অনেকটা অমিলও রয়েছে। এটা আসলে পুরোপুরি রুল 2A তে যায় না রাকিব। স্যার আমরা পরবর্তীতে যখন রুল 2B তে যাব তখন এই উদাহরণটা আরো বেশি প্রাসঙ্গিক হবে। আমরা রুল 2 আরেকটা উদাহরণ দেখছি, যে এটা রেডিও পার্টস। রেডিও এখন তো আমরা আর ব্যবহার করি না, একসময় খুব করা হতো, বাট তারপরে আমার মনে হয় যে রেডিও আপনাদেরকে চেনাইতে হবে না, যে আমরা বাংলায় যেটাকে বলি বেতার। তো একই জাহাজে দুটো ডকুমেন্টেশন করে দুটো চালান তৈরি করেছে একজন ইম্পোর্টার, এবং সবই রেডিও পার্টসে। রেডিওতে যত প্রকার এখানে টোটাল রয়েছে, দুইটা কনসাইনমেন্টে 1000 করে 2000 ইনকমপ্লিট রেডিও। এর মধ্যে রেডিওর সবগুলো পার্টসই রয়েছে। আপনারা জানেন যে যারা রেডিওর মেকানিজম জানেন, ইলেকট্রনিক্স জানেন, তারা জানেন যে ট্রানজিস্টর খুব গুরুত্বপূর্ণ একটা ইকুইপমেন্ট বা একটা পার্টস রেডিওর জন্য। ট্রানজিস্টর ছাড়া একটা রেডিওতে যা যা লাগে সবই আসছে, এবং দুটো কনসাইনমেন্ট করে নিয়ে আসছে, একই সাথে আসছে। ট্রান্সপোর্ট ডকুমেন্ট সে যেটা করেছে, দেখেন অন দ্য সেম ভেসেল, একই জাহাজে আসছে, বাট সে ডকুমেন্টেশন দুটো বিএল করেছে, দুটো প্যাকিং লিস্ট করেছে, দুটো ইনভয়েস করেছে, সবই আলাদা আলাদা করছে। উদ্দেশ্য হচ্ছে যে আপনার এটাকে পার্টস হিসেবে নিয়ে যাওয়া, হ্যাঁ, এবং দুইভাবে কাস্টমস ফর্মালিটিও করেছে। বাট এখানে এই কাজগুলো আমাদের বিভিন্ন ধরনের যে সকল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমাদের ইম্পোর্টাররা, যে মিটার পার্টস, টেলিভিশন পার্টস, ফ্রিজের পার্টস, এরকম অনেক পার্টসের ক্ষেত্রে কিন্তু আমাদের ইম্পোর্টাররাও অনেক সময় এই ধরনের সূক্ষ্ম বুদ্ধির পরিচয় দিয়ে থাকে। কিন্তু দেখুন, আপনার দুটো আলাদা আলাদা সব ডকুমেন্টেশন আলাদা আলাদা করলেও ডাব্লিউসিওর যে কনক্লুশনটা হচ্ছে যে এগুলো সবই আসলে ট্রানজিস্টর থাকুক বা না থাকুক, এগুলো সবই ক্লাসিফাই হবে পূর্ণাঙ্গ রেডিও হিসেবে 8527 হেডিং। তো তার মানে একই শিপে দুই ধরনের ডকুমেন্টেশন করে, দুইটা বিএল, দুইটা প্যাকিং লিস্ট, দুইটা ইনভয়েস, ইভেন দুইটা বিল অফ এন্ট্রি ফেলেও লাভ হলো না। আলটিমেটলি সবই পূর্ণাঙ্গ রেডিও এই যে এইচএস কোড বা হেডিং এ এটা শুল্কায়িত হবে। রুল 2B যেটি কথা হচ্ছিল যে আপনার যে মিক্সড বা কম্বিনেশন নিয়ে, যে আমি যেটা একটু আগাম দেখিয়ে ফেলেছিলাম, যেমন আম দুধের কথা বলছিলাম, বা এখানে আরো অনেক ধরনের মিক্সচারের বিষয়গুলো আসবে। মিক্সচার বা কম্বিনেশন যদি থাকে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যেই পার্টিকুলার যে জিনিসের ডোমিনেন্স। স্যার আপনাকে কি প্রশ্ন আফটার মানে ফিনিশিং দ্য প্রেজেন্টেশন করব নাকি স্যার মাঝখানে করা যাবে? আমার মনে হয় শেষ করে দিয়ে করলেই ভালো হয় না নাকি? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, তো অ্যাকচুয়ালি এটা বিভিন্ন ধরনের মিক্সচার এবং কম্বিনেশন গুলো আর যখন একটা পার্টিকুলার প্রোডাক্টের মধ্যে থাকবে
তো যেই পার্টিকুলার যে যেই সাবস্টেন্স বা ম্যাটেরিয়ালের প্রাধান্য থাকবে তার এইচএস কোডের ভিত্তিতেই আমরা পার্টিকুলার প্রোডাক্টটাকে শুল্কায়ন করব। তো এই জায়গাটাতে আসলে রুল 2B সঙ্গে রুল 3 প্রচুর মিল রয়েছে। রুল অনেক সময় এটা খুব কনফিউজিং হয়ে যায় যে কখন রুল 2B-তে যাব আর কখন রুল 3B-তে যাব। অ্যাকচুয়ালি যে এসেনশিয়াল ক্যারেক্টার ব্যাপারটা আমরা দেখবো যে সেটিও কিন্তু ঘুরে ফিরে রুল 3B-তে যাবে। একটা ইনকমপ্লিট প্রোডাক্টের এসেনশিয়াল ক্যারেক্টার আসলে এটা পার্টিকুলারলি আপনার রুল 2A-তে যাবে, এবং মিক্সচার যদি হয় তো সেক্ষেত্রে এইটা রুল একটা পার্টিকুলার এইচএস কোডের মাধ্যমে আমরা যদি এটাকে নিশ্চিত হতে পারি তাহলে আমরা রুল 2B-তে আমরা নিশ্চিত করে ফেলবো। যেমন আগের স্লাইডে আমি উদাহরণ দিচ্ছিলাম যে এটা আসলে রুল 2B-র উদাহরণ এই জায়গাটাতে। চকলেট মিল বা আমদুধ, এখানে মিল্কটা হচ্ছে আসল প্রোডাক্ট, চকলেট বা আম এটা জাস্ট আ ফ্লেভার, এটা আসলে গুণগত বৈশিষ্ট্যের পরিবর্তন করে নাই, বাট এটা একটা আলাদা বৈশিষ্ট্য দান করেছে, এটা ঠিক। বাট এর কারণে আপনার পণ্যের প্রকৃতি পরিবর্তন হয়নি, এবং পণ্যের প্রকৃতি না পরিবর্তন হওয়ার কারণেই ডমিনেন্ট প্রোডাক্টটার যে এইচএস কোড সেটির ভিত্তিতে এটি ক্লাসিফাই হবে। আরেকটি উদাহরণ এখানে রয়েছে যে কর্নফ্লেক্সের মধ্যে সামটাইমস ফ্রুটস দেওয়া হয়, বিভিন্ন ধরনের নাটস দেওয়া হয়। ফ্রুটস নাটস যাই দেওয়া হোক, এটার কারণে কর্নফ্লেক্সের যে এইচএস কোড সেটি পরিবর্তিত হবে না, এটি কর্নফ্লেক্সের হেডিং এই শুল্কায়িত হবে। বাট নাট এবং অর ফ্রুট এগুলো বেসিক্যালি এটা জাস্ট অ্যাডেড ভ্যালু দান করেছে পার্টিকুলার প্রোডাক্টে। তো এখানে আসলে যখন ডোমিনেন্স নিয়ে ঝামেলা যখন প্রকট হয়, যখন দেখা যায় যে না কোনোভাবে আমরা একক সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না, যে পার্টিকুলার প্রোডাক্টের এইচএস কোড আমি যেভাবেই দেখতে যাই মিনিমাম 2টা এইচএস কোড সাজেস্ট করে, যখন 2 বা ততোধিক হেডিং সাজেস্ট করবে তখন আমি আর এটা রুল 2 দিয়ে সলভ করতে পারবো না, আমাকে তখন যেতে হবে রুল 3-তে। হ্যাঁ, কোনো মিক্সচার গুডস হতে পারে অথবা হতে পারে এসেনশিয়াল ক্যারেক্টার, এটা যখন আমার আমি যখন এটাকে নিশ্চিত করতে পারবো রুল 2 দিয়ে, তখন আর আমার রুল 3 আর প্রাসঙ্গিক নয়। কিন্তু আমি রুল 2-তে এটি নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলাম যে এইচএস কোড সাজেশন আসছে 2টা বা 3টা বা 4টা, তখন আমি বুঝবো যে এখন আমি আর রুল 2-তে এটা আর হচ্ছে না, আমাকে রুল 3-তে যেতে হবে। তো রুল 3-তে বেসিক্যালি এখানে 3টা রুল। রুল 3-র এটা হচ্ছে এটা বেসিক্যালি মোস্ট স্পেসিফিক ডেসক্রিপশন, এটা কমন ডেসক্রিপশন আর স্পেসিফিক ডেসক্রিপশন। আমরা কমন ডেসক্রিপশনের ভিত্তিতে কোনো কিছুকে ক্লাসিফাই করব না, যদি আমরা দেখি যে কমন ডেসক্রিপশনে এক জায়গায় যায় আবার স্পেসিফিক ডেসক্রিপশনে অন্য জায়গায় যায়, সেক্ষেত্রে আমাদেরকে স্পেসিফিক ডেসক্রিপশনে আমাদেরকে যেতে হবে। তো আমরা এই জায়গাটায় পাশে যে ছবিটা দেওয়া আছে, এটা একটা বিশেষ ধরনের ফার্নিচার, যেটাকে মই হিসেবে ব্যবহার করা যায়, আবার এটাকে চেয়ার হিসেবে ব্যবহার করা যায়। তো তাহলে আমরা দেখি যে, এবং এটা তৈরিটা হচ্ছে বেজ মেটাল দিয়ে। বেজ মেটালের তৈরি হওয়ার কারণে এটা 2 পসিবল হেডিং। একটা জায়গায় দেখানো হচ্ছে যে এটা 7326 বেজ মেটালের তৈরি প্রোডাক্ট, এবং আবার চেয়ার হিসেবে দেখলে এটাকে দেখা হচ্ছে যে 9401। তো 7326 হচ্ছে এটা আদার আর্টিকেলস অফ স্টিল, মানে যে কোনো কিছু বেজ মেটালের তৈরি হলে ওই জায়গাটায় যেতে পারে। বাট এখানে যদি আমরা খুব ভালো করে খেয়াল করি যে এই জায়গাটাতে এটা শুধুই বেজ মেটালের তৈরি একটা জিনিস না, এটাকে আসলে ফোল্ড করলে খুব সুন্দর চেয়ারের মতো বসা যায়। তো তার মানে এটা স্পেসিফিক্যালি এটাকে আমরা চেয়ার বলতে পারি। এটা শুধু যদি আমরা বলি যে না এটা লোহার তৈরি একটা জিনিস, এটা ইট ডাজন্ট স্পেসিফাই দ্য অ্যাকচুয়াল গুড। বাট আমরা যখন এটাকে বলছি যে এটা লোহার চেয়ার বা স্টিলের চেয়ার, তখন এটাকে স্পেসিফাই করা হচ্ছে। তো দ্যাট ইজ স্পেসিফাই করলে আমরা দেখছি যে এটা আসলে চেয়ার। দ্যাট ইজ যখন দুটোকে একটা আনস্পেসিফাইড ডেসক্রিপশন এবং স্পেসিফাইড ডেসক্রিপশন দুটো যখন কনফ্লিক্ট হবে, তখন আমরা অবশ্যই স্পেসিফিক যে ডেসক্রিপশন সেদিকে যাব। অর্থাৎ এই জায়গাটাতে এটাকে আমরা শুধুমাত্র লোহা তৈরি এক ধরনের পণ্য না বলে আমরা যেহেতু চেয়ারের হিসেবে এটাকে স্পেসিফাই করতে পারছি, সুতরাং আমরা 7326 নাকচ করে দেবো, আমরা চেয়ার হিসেবে 9401-এ
এটিকে ক্লাসিফাই করার সাজেশন দেব। দিস ইজ স্পেসিফিকেশন। আমরা আরো 2-4টা উদাহরণ দেখি, যেমন মিন্টি। মিন্টি এটাকে যদি আমরা মিন্ট হিসেবে বিবেচনা করি, আহ, যদি মনে করি যে এর মধ্যে মিন্টের ডমিনেন্স আছে, তো তাহলে এটা 12-11 এইচএস করে যেতে পারে। মিন্টের এইচএস করতে আপনার 12 চ্যাপ্টারে টি হিসেবে চিন্তা করলে এটা 0902-তে যেতে পারে। আবার এটাকে যদি আমরা নন অ্যালকোহলিক ড্রিঙ্কস হিসেবে দেখি, তাহলে 22-02-90 ওই হেডিং এও যেতে পারে। তো তাহলে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে স্পেসিফিক্যালি এটা কি? স্পেসিফিক্যালি আমরা যদি চিন্তা করি যে আমরা মিন্ট টি, কিন্তু আসলে মিন্ট খাওয়ার জন্য কিন্তু আমরা কেউ মিন্ট টি কিনি না, জাস্ট আসলে টি, বাট তার সঙ্গে একটা স্পেশাল ফ্লেভারের জন্য আমরা মিন্ট টি কিনি। তো সো এটা মিন্টের চ্যাপ্টারে যেতে পারে না। এখানে ডোমেন্সটা বেসিক্যালি টি, বাট টি পাশাপাশি আপনার এটা তো আসলে টি এক ধরনের নন অ্যালকোহলিক ড্রিঙ্কসও বটে, বাট নন অ্যালকোহলিক ড্রিঙ্কস হিসেবে এটাকে 2202 নিয়ে গেলে আবার যেটা হয়, এটা আসলে খুব ব্রড একটা আসপেক্টের মধ্যে আমরা নিয়ে গেলাম। মোস্ট স্পেসিফিক্যালি আমরা এটাকে চা হিসেবেই ক্লাসিফাই করতে পারি। সো আমার যেখানে চা হিসেবে আমি এটাকে প্রপারলি এটাকে স্পেসিফাই করতে পারছি, সুতরাং নন স্পেসিফিক হেডিং এ যাওয়ার তো কোনো যুক্তি নাই। তো সব দিকে চিন্তা ভাবনা করে আমাদের পার্টিকুলার এইচএস কোড হবে মিন্টির আর চার যে হেডিং 090210। স্টিল স্পুন, বেস মেটালের আদার আর্টিকেলস, এইটা যেমন এটা আমরা যে জেনারেল হেডিং দেখি, বা আপনার জেনারেল যে আমি আগে যে আলোচনাটা করেছিলাম যে আগের উদাহরণে, সেই একই উদাহরণ এখানে আসছে যে স্টিলের তৈরি যে কোনো প্রোডাক্ট হিসেবে চিন্তা করলে এটাকে 73-23-তে এটা যেতে পারে। বাট এটা হচ্ছে জেনারেল, এটার ডেসক্রিপশন থেকে এই জায়গাটাতে আসে। কিন্তু আমরা যদি স্টিল স্পুন বাই নেমে এটিকে খুঁজে বের করার চেষ্টা করি যে কোন জায়গায় স্টিল স্পুন রয়েছে, তাহলে আমরা দেখবো যে একেবারে সুনির্দিষ্টভাবে 8215-এ এটার হেডিং দেওয়া আছে। সুনির্দিষ্ট এইচএস কোড হবে 8215। এটার স্পেসিফিক ডেসক্রিপশন অনুযায়ী এটার এইচএস কোড হবে 8215 এর আন্ডারে। সিমিলারলি আপনার সিট ফর মোটর ভেহিকলস এর সিট মনে হওয়ার কারণে আপনার মনেই হতে পারে যে 8708 মোটর কোনো কিছু হলে 87 চ্যাপ্টারে। বাট যেহেতু এটা সিট, যদিও এটা মোটর ভেহিকেলের মতো অবস্থান করে, বাট এটার স্পেসিফিক ডেসক্রিপশন সিট বসার একটা জিনিস। বা অন্যভাবে আমরা যদি চিন্তা করি যে গাড়ির মধ্যে যে সিট আছে, এটাকে যদি আমরা গাড়ি থেকে তুলে এনে প্রাকৃতিক মানে অন্য কোনো পরিবেশে অন্য কোনো পায়া সংযুক্ত করি, সেটাও আসলে বসার একটা ফার্নিচার বা একটা পণ্য হবে আর কি। এটা সুনির্দিষ্ট হেডিং অনুযায়ী 9401-এ যাবে। ওয়েল, এসেনশিয়াল ক্যারেক্টারের যে বিষয়টি এর আগে আমি কথা বলেছিলাম, যে আমরা উদাহরণ দিয়েছিলাম যে এসেনশিয়াল ক্যারেক্টার কিভাবে এটিকে ডিটারমাইন করা হবে। তো এসেনশিয়াল ক্যারেক্টার ডিটারমাইন করার কতগুলো কম্পোনেন্ট রয়েছে। একটা হতে পারে যে কি কি জিনিস যে তৈরি তার ভিত্তিতে এসেনশিয়াল ক্যারেক্টার হতে পারে। যেমন কোনো একটি পার্টিকুলার প্রোডাক্টের মধ্যে এটার গমের ময়দা থাকতে পারে, আবার চালের গুঁড়ো থাকতে পারে। তো এটা গমের হেডিং এ যাবে না চালের হেডিং এ যাবে, এটা আমরা অ্যাসার্টেইন করব কার পরিমাণ বেশি তার ভিত্তিতে। যদি গমের ময়দার হেডিং বেশি পরিমাণ বেশি থাকে, তাহলে এটা গমে চলে যাবে। আর যদি চালের গুঁড়ো বেশি থাকে, তাহলে এটা রাইসে যাবে। তারপর এটা বাল্ক হিসেবে যখন কোনো পণ্য আসবে, তো সেটাকে আমরা বাল্ক হিসেবেই দেখব, এটাকে খণ্ডিত আকারে দেখব না। তারপর কোয়ান্টিটি ওয়েটের ভিত্তিতেও আসলে কোয়ান্টিটি ওয়েট মোরলেস এটা সিমিলার ধারণাই দেয় আর কি। যে আগে আমি যে বিষয়টি বললো যে পরিমাণ, একটা পার্টিকুলার মিশ্রণে বা দ্রবণে কোন উপকরণের পরিমাণ বেশি আছে কম আছে, এটার ভিত্তিতে কিন্তু এইচএস কোড নির্ধারিত হয়। যেই উপকরণের পরিমাণ বেশি থাকবে সেই উপকরণের ভিত্তিতে এটা ক্লাসিফাই করা যাবে। আরেকটা হচ্ছে ভ্যালু দিয়ে আমরা এটা করতে পারি। যেমন এমন হতে পারে যে আমরা পরে একটা উদাহরণ দেখব, যে একটা পার্টিকুলার জিনিস যেটা সোনা দিয়ে তৈরি, আবার তার মধ্যে অল্প পরিমাণে অন্য কোনো জিনিস আছে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখব, পরে আমরা দেখব এটা। তো ভ্যালু বেশি হয়ে গেলে, যে পণ্যের ভ্যালু বেশি, সেই ভ্যালু অনুপাতেও কিন্তু আমরা
ডমিনেন্স নির্ধারণ করে এসেনশিয়াল ক্যারেক্টার বের করতে পারি। এবং ভ্যালু নিয়ে এসেনশিয়াল ক্যারেক্টার বের করার একটা সুন্দর উদাহরণ আছে, এটা ইউএসএ কাস্টমস তারা বাইসাইকেলের ক্ষেত্রে তো আপনার অনেক ধরনের পার্টস আছে, এটা 30-40টা বা তার বেশি সংখ্যক পার্টস একটা বাইসাইকেলে থাকে। তো ইউএস কাস্টমস তারা যে কাজটা করেছে, প্রত্যেকটা পার্টসের আলাদা আলাদা পণ্য মূল্য হিসাব করেছে, করে একটা কমপ্লিট সাইকেল তৈরি করতে যত প্রকার পার্টস লাগে সবগুলোর মূল্য একসঙ্গে করে যোগ করেছে। এবার করার পরে দেখা গেলো একটা পার্টিকুলার কনসাইনমেন্টে সাইকেলের ফক এসেছে, তারপর এর মধ্যে হুইল এসেছে, টায়ার এসেছে, স্যাডেল এসেছে, এবং আরো বিষয়গুলো আর কি, সাইকেলের বেল বা অন্যান্য যে সকল জিনিসপত্র আছে সবই, মাডগার্ড সবই এসেছে। তো দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস আবার আসে নাই, সে আপনার ধরেন ব্রেক হ্যান্ডেলটা আসে নাই, কিংবা আপনার যে চেইন সেইটা আসে নাই। তো তারা যে কাজটা করেছে, সবগুলো পার্টস অনুযায়ী সাইকেলের একটা মূল্য নির্ধারণ করে একটা পার্টিকুলার কনসাইনমেন্টে যে পণ্যগুলো এসেছে তার মূল্য তারা নির্ধারণ করেছে, এবং করে তারা যে রুলিংটা দিয়েছে যে যদি এমন হয় যে কোনো কনসাইনমেন্টের টোটাল মূল্যের 60% বা তার বেশি কাভার করে, তাহলে সেখানে এসেনশিয়াল ক্যারেক্টার রয়েছে, এটি বলা যাবে। এইভাবে কিন্তু তারা আসলে সাইকেলের একটা ক্লাসিফিকেশন করেছে। আমি খুব সম্ভবত আবারও ডিসকানেক্ট হতে যাচ্ছি, আমি আবারও ফিরে আসবো, আপনারা হতাশ হবেন না। এখানে আমরা রুল থিওরির কতগুলো উদাহরণ দিয়েছি। আমরা এখানে যে ছবিগুলো দেখছি, এই সবগুলো ছবি হলো শার্পনারের। এই বাচ্চারা যে পেন্সিল কাটার বা শার্পনার ব্যবহার করে তার। তো এখানে আমরা দেখছি যে একদম প্রথমটাতে এটা ওই কোকাকোলার বোতল কেটে এক ধরনের শার্পনার তৈরি করেছে, এবং এটার আদার আর্টিকেলস অফ কাটলারি, বা এটাকে অথবা এটাকে টয়, নিচে দেখেন যে ফুটবলের মতো দেখতে, তার মধ্যে এটাকে বলছে নভেলটি কন্টেইনার, এটা শার্পনারকে আরো আকর্ষণীয় করার জন্য করেছে। তো আপনার নিচে সেটাও একটা। তো আমরা বিভিন্ন ধরনের শার্পনার দেখছিলাম এখানে, এই এক একটার এক এক ধরনের চেহারা, কিন্তু অ্যাকচুয়ালি বেসিক প্রোডাক্টটা হচ্ছে শার্পনার। এবং এই জন্য আমরা দেখেন সবগুলো শেষে এটাতে বলা হয়েছে যে এই তিনটা চেহারা তিন রকম হলে, কোনোটা আপনার এই কার্টিলারির মতো দেখতে, কোনোটা টয়ের মতো দেখতে, বাট সবগুলোই শার্পনার হিসেবে 82-14 যাবে। এটা প্রাইমারি ফাংশন হচ্ছে যে এটাকে পেন্সিলকে শার্প করে, আর ফাংশনের ভিত্তিতে এটার আমরা বৈশিষ্ট্য বের করেছে, এবং সেইভাবে এটার ডমিনেন্স বা এটা আপনার যে ক্যারেক্টার এটা নির্ধারণ হচ্ছে যে এটা আসলে পেন্সিল শার্প করে। তো চেহারা দিয়ে কিন্তু আমরা এখানে অ্যাকচুয়ালি পণ্যটার এটা কাটিলারির মধ্যেও ফেলি নাই, এটা টয়ের মধ্যেও ফেলি নাই, আমরা এটাকে ফেলেছি প্রত্যেকটা পণ্যের চেহারা যেমনই দেখতে হোক, এটা যেহেতু শার্পনার, এর মূল কাজটা হচ্ছে পেন্সিল শার্প করা, এর এসেনশিয়াল ক্যারেক্টার হচ্ছে শার্পনারের যে এসেনশিয়াল ক্যারেক্টার সেটি এটি ধারণ করে, এই জন্য এটি 82-14 যাবে। এখানে আমরা আরেকটা উদাহরণ দেখব, যে একদম প্রথমে যে উদাহরণটা আছে ওটা ওই যে আমি চাল আর গমের উদাহরণ দিলাম, সিমিলার উদাহরণ, মিক্সচার অফ বার্লি অ্যান্ড ওটস, দুটো জিনিস মিলে, বার্লি এবং ওটস মিলে একটা মিক্সচার পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে 60% বার্লি এবং ওটস হচ্ছে 40%। তো এখানে ইউজুয়ালি আমি ক্লাসে এটা জিজ্ঞেস করি আর কি যে কোনটাতে যাবে, এই জিনিসগুলো রেসপন্স পেলে খুব ভালো লাগে আর কি। আমি এমন একটা জায়গায় আটকে গেছি, একতরফায় বক বক করে যাচ্ছি, আপনাদের কথা শুনতে পাচ্ছি না। যাই হোক, এখানে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে বার্লির পরিমাণটা বেশি, বার্লি 60%, ওটসের পরিমাণটা কম 40%। সো এই পার্টিকুলার পণ্য এটি অ্যাসেসড হবে বা এটি ক্লাসিফাই হবে বার্লির যে হেডিং 1003-তে। এবার একটি খুব ইন্টারেস্টিং আপনার কম্পোজিট গুড, এখানে আমরা দেখবো যে রিস্ট ওয়াচ আছে এবং তার সঙ্গে আপনার লাইটার আছে। তো এখানে আমরা এর আগে দেখেছি যে আমরা ভ্যালু দিয়েও আমরা এসেনশিয়াল ক্যারেক্টার বের করতে পারি। এখানে এই পার্টিকুলার জিনিসটা
কি উদ্দেশ্যে আপনার ব্যবহার করা হচ্ছে বা কি উদ্দেশ্যে আমদানি করা হয়েছে, এটা হচ্ছে আমদানিকারককে জিজ্ঞেস করেন, সে বলবে যে এটা লাইটার হিসেবে ব্যবহার করার জন্য করা হয়েছে। বাট আপনারা কাস্টমস কর্মকর্তারা যখন এটাকে দেখবেন, তখন আপনারা বলবেন যে না, এটা লাইটার কিসের, এটা তো দামি ঘড়ি। তো এখানে দামটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এটা রিস্ট ওয়াচ হলে 9102 যেতে পারে, লাইটার হলে 9613 হেডিং এ যেতে পারে। তো কোন জায়গায় যাবে? হ্যাঁ, তো এটা অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার দুটো, আমরা রোল 3B-তে সিতে গিয়ে দেখবো যে দুটো যখন মনে হয় যে দুটোই সমান সমান যুক্তি, সেক্ষেত্রে এইচএস কোডের সিরিয়ালে যেটা পিছনে আছে সেই জায়গাটাতে যাবে। বাট এই জায়গাটাতে কিন্তু আপনার সমান সমান যুক্তি চাইতে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে মূল্য। আপনার ঘড়ির মূল্য নিশ্চিতভাবে আপনার লাইটারের চাইতে অনেক অনেক বেশি। হ্যাঁ, এখানে কি উদ্দেশ্যে এটা একজন ব্যক্তি কিনবেন, তিনি সময় দেখার জন্য নাকি আপনার আগুন জ্বালানোর জন্য, ইটস কোয়াইট ইমম্যাটেরিয়াল। আমরা দেখবো যে আপনার দামের ভিন্নতা এটা এত বেশি হেরফের হচ্ছে, যে কারণে আমরা এটাকে অবশ্যই এটা ঘড়ির যে এইচএস কোড সেখানেই এটাকে ক্লাসিফাই করব, আমরা লাইটারে যাব না। তো সিমিলারলি আমরা আরেকটা উদাহরণ দেখছি যে সেখানে দেখা যাচ্ছে যে আপনার এটা হেয়ার ড্রেসিং ক্লিপ, এখানে অনেক ধরনের আইটেম আছে, হেয়ার ক্লিপার আছে, কম আছে, পেয়ার অফ সিজার আছে, ব্রাশ আছে। তো এই ধরনের আপনার যখন কম্বিনেশন অফ সেট থাকবে, সেখানে পণ্যের এইচএস কোড নির্ধারণ দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে যদি পণ্যের পরিমাণ কম বেশি থাকে, সেক্ষেত্রে যেই পণ্য পরিমাণে বেশি থাকবে তার এইচএস কোড ধরে আপনার পুরো পণ্যটাকে সেট আকারে শুল্কায়ন করা যেতে পারে। যেহেতু পুরোটা একটা কমপ্লিট সেট, এটা আলাদা আলাদা আসেনি, একসঙ্গে আসছে এবং একসঙ্গে ব্যবহারের জন্য, বিক্রির জন্য, তো যেটাকে আমরা রিটেল সেট বলি আর কি। তো এই পার্টিকুলার সেটটার ক্ষেত্রে দুটো বিবেচনা হতে পারে, যে কোনো পণ্য যদি পরিমাণে খুব বেশি এসে থাকে তো তার এইচএস কোড ধরে আমরা শুল্কায়ন করতে পারি বা ক্লাসিফিকেশন করতে পারি, অথবা যেই পার্টিকুলার পণ্যের দাম বেশি তার ভিত্তিতেও আমরা এই পুরো সেটের ক্লাসিফাই করতে পারি। এখানে আরো একটা ছবি, এটাও দেখুন যে এটা একটা মশলা রাখার র্যাক, এটা নানান ধরনের উপাদান আছে, এটা কম্পোজিট গুডসের একটা উদাহরণ। এটা বাইরে উডের একটা ফ্রেম আছে, মুখের উপরে প্লাস্টিকের কাভার আছে, এদিকে জারটা হচ্ছে গ্লাসের। তো এখন আমরা এটাকে কি হিসেবে অ্যাসেস করব? এটা কি প্লাস্টিকের চ্যাপ্টারে নিয়ে যাব, নাকি এটা উডে নিয়ে যাব, নাকি এটা গ্লাস জারে নিয়ে যাব? তো বেসিক্যালি কি যে এই যে প্রাইস র্যাকটা, এইটা ক্ষেত্রেও আমরা দেখব যে আসলে কনস্টিটিউয়েন্ট ম্যাটেরিয়ালস দেখলে যে কোন বিষয় জিনিসের আধিক্য আছে, এবং ব্যবহারও চিন্তা করলে অ্যাকচুয়ালি জারগুলো ব্যবহার হবে। এখানে যে কাঁচের যে জারগুলো আছে ব্যবহার চিন্তা করলে আমরা এটাকে গ্লাসের জারের প্রাধান্য লক্ষ্য করছি। একইভাবে পরিমাণও যদি আমরা দেখি, পরিমাণও আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা জার রয়েছে। তো এটাকে উডেন র্যাক অথবা শুধু প্লাস্টিকের যে আপনার যে মোড়ক বা এটার যে সিপি, এটার কারণে এটাকে প্লাস্টিকের প্রোডাক্ট আমি বলতে পারবো না। তো এটাকে আমরা যে ডমিনেন্স যদি চিন্তা করি, কনস্টিটিউয়েন্ট ম্যাটেরিয়ালস এবং ব্যবহার চিন্তা করে, এটাকে গ্লাস হিসেবে বা গ্লাসের জার হিসেবে পার্টিকুলার হেডিং এ ক্লাসিফাই করাটাই যৌক্তিক হবে। এখানে অনেকগুলো উদাহরণ আছে। এবার রুল 3C-র একটা উদাহরণ আমরা যদি দেখি, যে আপনার একদম বাম পাশের যে ছবিটা আছে, এটা উপরে আছে ফ্যান, নিচে আছে ঝাড়বাতি, এবং ডান পাশে আমরা যে ছবিটা দেখছি যে এটার সঙ্গে আছে ঘড়ি এবং একটা টেবিল ঘড়ি এবং তার সঙ্গে ইলেকট্রিক ল্যাম্প। তো এই জিনিসগুলো যে এখন আমরা ঝাড়বাতি এবং ফ্যানের ক্ষেত্রে যদি পণ্য আমরা ধরে রাখি যে এটার মূল্য কাছাকাছি,
অথবা অন্য কোনোভাবে আমি এটাকে ডমিনেন্ট সেগ্রিগেট করতে পারছি না, সেক্ষেত্রে এই ঝাড়বাতি এবং ফ্যান এই দুটোর এইচএস কোড যেটা পরে হবে সেই এইচএস কোডে ক্লাসিফাই হবে। ঝাড়বাতির এইচএস কোড 9405 এবং ইলেকট্রিক ফ্যানের এইচএস কোড 8414। তো আমরা দেখছি এখানে সিরিয়ালে নিউমেরিক্যাল সিরিয়ালে পিছনে আছে 9405 অর্থাৎ ঝাড়বাতি। এটা এই কমপ্লিটলি এই কম্পোজিট গুডসটা ঝাড়বাতির এইচএস কোডে ক্লাসিফাই হবে। একইভাবে আমরা ওই ইলেকট্রিক ল্যাম্প এবং ঘড়ির যে টেবিল ল্যাম্পের যে কম্পোজিট গুডস এটার ক্ষেত্রে যদি দেখি, দেখবো যে সিমিলারলি যে এখানে ইলেকট্রিক ল্যাম্পের এইচএস কোডটা 9405, এটা পরে আছে, ঘড়ির এইচএস কোড আগে আছে। তো সুতরাং কম্পোজিট গুডস এর মানে এটা এইচএস কোড হবে 9405। তো আমরা কিছু ইন্টারেস্টিং উদাহরণ দেখি, যেমন একটা বেল্ট, এটা 50% লেদার 50% টেক্সটাইল হলে কি হবে। এটা দুটোই যেহেতু 50-50, আমরা 3B অনুযায়ী 3B তে আমরা দেখেছি যে যেটার পরিমাণ বেশি সেটা সেই জায়গাটায় ক্লাসিফাই হবে। যেহেতু এখানে দুটো পরিমাণ সমান সমান, এখানে ওই যে রুল 3C অ্যাপ্লাই হবে। এখানে শেষে মানে যেটার ক্লাসিফিকেশন সিরিয়ালের শেষে আছে অর্থাৎ টেক্সটাইল 6217 এই বেল্ট মেড অফ লেদার অ্যান্ড টেক্সটাইল, এটা পরের যে হেডিং 6217 এটা ক্লাসিফাই হবে। যে একটা গিফট প্যাক বা গিফট সেটের মধ্যে মোজা এবং টাই রয়েছে। মোজার এইচএস হেডিং হচ্ছে 6115 এবং টাই হচ্ছে 6117 এবং সমান সংখ্যক মোজা আছে, সমান সংখ্যক টাই আছে। তো যেহেতু এটা আমরা অন্য কোনোভাবে এটাকে আলাদা করতে পারছি না, সুতরাং এই জায়গাতেও ইকুয়ালি দুটো এইচএস হেডিং কোয়ালিফাই করে শেষে যেটা আছে টাইয়ের যে হেডিং 6117 এটিকে ক্লাসিফাই করব। রুল 4টা হলো, এটা আসলে খুবই কম ব্যবহার হয় যখন কোনো নতুন একটা প্রোডাক্ট আসবে, যে প্রোডাক্টের কোনো এইচএস কোড আমাদের কাস্টমস ট্যারিফে বা WCOর যে নোমেনক্লেচারের যে বই সেখানে নাই, বা কোনোভাবে এটাকে কেউ কোনো সহায়তা আমরা দিতে পারছি না বা নিতে পারছি না, ইন্টারনেট ঘেটে ঘুটেও আমরা কিছু বের করতে পারি নাই। এই ধরনের একেবারে নতুন প্রোডাক্টের ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে যে ওই প্রোডাক্টটা কাছাকাছি যে পণ্য আছে সেই পণ্যের হেডিং এটিকে ক্লাসিফাই করা যায়। এবং এই প্রোডাক্টের কাছাকাছি কিনা এটা বোঝার জন্য আমরা কিভাবে করবো, যে পণ্যের বর্ণনা দিয়ে কি দিয়ে তৈরি, পণ্যের ব্যবহার ভেদে আমরা এটা করতে পারি। একটা উদাহরণ আমি দিতে পারি, যে আমাদের নর্মালি যে আমাদের বাসা বাড়িতে যে ফোনগুলো থাকে সেই ফোনগুলো দিয়ে বিশেষত এই যে আমাদের গার্ড ফোন করে বলে যে অমুক মেহমান আসছে, আমরা কথা বলতে পারি। অনেক সময় আমরা যদি বলে ঠিক আছে মেহমানকে দেন, তার সাথে কথা বলবো, কথা বলে যদি দেখি যে আপনার মেহমান চেনা জানা, তাকে আমরা বাসায় আসার অ্যাক্সেস দিই। তো ধরেন এমন একটা উপকরণ আসলো যে যেখানে আপনার এই টেলিফোনের সাথে কথা বলার সঙ্গে আপনার ছবিও দেখা যাচ্ছে। এই ধরনের প্রযুক্তি রয়েছে। তো আমার এখানে যে আপনার টেলিফোন সেট কথা বলার জন্য তার সঙ্গে আবার ছবি দেখা যাচ্ছে, এটা ইউজুয়ালি আপনার টেলিফোন সেটের হেডিং এ যায় না। বাট এটাকে আমরা অন্যভাবে অন্য এই সেটে কিসে আনতে পারি, এটাকে আমরা টেলিভিশনেও নিতে পারবো না, এটাকে আমাদের ভিজুয়াল আউটপুট দেয় এরকম অন্য কোনো ডিভাইসেও আনতে পারবো না। এটা আলটিমেটলি আমাদের পারপাস যদি চিন্তা করা হয় যে এটা আপনার গার্ড আসলে গেস্টকে ইন্ট্রোডিউস করার জন্য যে টেলিফোন আমরা ব্যবহার করছি তার সঙ্গেই এটা অনেক বেশি অ্যাসোসিয়েটেড। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার পারপাস অনুযায়ী আপনার যে পার্টিকুলার যে টেলিফোন যেটা দিয়ে আপনার ধরেন যে যিনি আপনার মেহমান তার চেহারাও দেখা যাচ্ছে, তো ওই এই প্রযুক্তিটা একেবারেই নতুন, এটাকে আমরা কিন্তু আসলে টেলিফোনের হেডিং এ ফেলতে পারি। অথবা কথা বলা না গেলে এটাকে আমরা ভিডিও আউটপুট দেয় এই ধরনের আপনার ভিডিও ক্যামেরা বা অন্য কিছুতেও ফেলতে পারি। মানে যার সাথে এটা বেশি মিলবে তার সাথে আমরা ক্লাসিফাই করব, কারণ এই প্রোডাক্টটা নতুন। এই সবকিছু নতুনের জন্যই অ্যাকচুয়ালি রুল 4। এবং যতগুলো রুল আছে এর মধ্যে সবচেয়ে কম প্রয়োগ হয় রুল 4। রুল 5টা এটা বেসিক্যালি প্যাকিং ম্যাটেরিয়ালের জন্য। এটা বর্ণনা দেওয়ার চাইতে আমি আসলে বরঞ্চ ছবি দেখি। ছবি দেখলে আপনার এটা খুব সহজেই বোঝা যায় যে কতগুলো বিশেষ ধরনের প্যাকিং বক্স আছে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এটা একটা গিটারের বাক্স, যার মধ্যে গিটার রাখা রয়েছে। ঠিক এরকম আপনার বন্দুকের বাক্স আছে, ক্যামেরার বাক্স আছে, ইভেন আপনার ল্যাপটপের বাক্স রয়েছে, ব্যাগ রয়েছে, যেগুলো ডেডিকেটেডলি এই পার্টিকুলার প্রোডাক্টকে ধারণ করার ছাড়া অন্য কোনো ব্যবহার নাই।
যেমন এই যে আপনার কাঠের তৈরি যে গিটারের বাক্স, এটা আপনার অন্য কোনো কিছু আদারওয়াইজ এটা অন্য কোনো ব্যবহার নাই, কেউ করেও না, এবং এটা সবসময় গিটারের সঙ্গেই দেওয়া হয়ে থাকে। তো এই ধরনের ক্ষেত্রে যে আপনার প্যাকিং ম্যাটেরিয়ালটা দেওয়া হলো, যেটা আবশ্যিকভাবে ওই পার্টিকুলার পণ্যের সঙ্গে ব্যবহার করা হবে, একটি ক্লাসিফিকেশন হবে ওই যে পণ্যের সঙ্গে এই প্যাকিং ম্যাটেরিয়ালটা রয়েছে সেই পণ্যের হেডিং এ। যেমন এখানে ভায়োলিনের যে কেস আমরা দেখছি, ভায়োলিনের হেডিং হচ্ছে 9202, এইটার সঙ্গে যে কেস, উডেন কেস রয়েছে, সেটিও একই সঙ্গে একই হেডিং এ এটি ক্লাসিফাই হবে, ভায়োলিন উইথ কেস। এই প্যাকিং এর আরো একটি উদাহরণ আমরা দিই, যে অনেক সময় আমাদের এই যে শার্ট আমরা যখন কিনি, শার্ট বা প্যান্ট, তার সঙ্গে একটা পলিব্যাগ, এটাকে সুন্দর করে পলিব্যাগ দিয়ে একটা মোড়ানো থাকে, সেই পলিব্যাগটা পরে আবার আরেকটা কাগজের ব্যাগের মধ্যে এটা ঢুকানো থাকে, এই কাগজের ব্যাগ আবার আরেকটা পলিব্যাগের মধ্যে ঢুকানো থাকতে পারে, বা অন্য কোনো প্যাকিং বক্সে বা ব্যাগে ঢুকানো থাকতে পারে। তো এই যে আপনার একটা পার্টিকুলার পণ্যের সঙ্গে যে আদার যে অ্যাসোসিয়েটেড যে সকল ব্যাগ বা প্যাকিং ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, সেগুলো আলাদা আলাদা করে ক্লাসিফাই হবে না, বরঞ্চ এটা ওই পার্টিকুলার পণ্যের ইন্টিগ্রাল পার্ট হিসেবে ওই পণ্যের অধীনেই এটিকে ক্লাসিফাই করা হবে। এটার ব্যতিক্রম রয়েছে, যেমন কতগুলো প্যাকিং ম্যাটেরিয়াল রয়েছে যেগুলো বারবার ব্যবহার করা যায়। যেমন আমরা এখানে দেখছি একটা গাম্বল ডিসপেন্সিং মেশিন, যেখানে চাপ দিলে আপনার যে গাম্বল বা ওই ক্যান্ডির মতো জিনিসগুলো বের হয়ে আসবে। তো এটা আপনার গাম্বল শেষ করে বারবার এর মধ্যে গাম্বল রিফিল করে এটিকে ব্যবহার করা যাবে, অর্থাৎ এটার রিপিটিটিভ ইউজ আছে। কোনো কিছু রিপিটিটিভ ইউজ থাকলে সেটিকে আলাদা করে ক্লাসিফাই করতে হবে। যেমন এখানে আমরা দেখছি যে গাম্বল উইথ ডিসপেন্সার, গাম্বলের এইচএস কোড আপনার 1704, এবং ডিসপেন্সার এটিকে ক্লাসিফাই করা হয়েছে 7907 হেডিং এ। ঠিক আমরা এটার উদাহরণ দিতে পারি যে আমরা যে ওই যে গ্যাস, যে বাসায় যে আপনার ন্যাচারাল গ্যাস ব্যবহার করি, সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, ওই সিলিন্ডার আপনার আসলে শেষ হয়ে গেলে আমরা সিলিন্ডার রেখে আরেকটা নতুন সিলিন্ডার নিয়ে আসি, তার মানে সিলিন্ডার বারবার এটার রিইউজ আছে। তো এই ধরনের যে সকল জিনিসের বারবার রিইউজ আছে, রিপিটিভ ইউজ আছে, সেগুলো ওই পার্টিকুলার প্রোডাক্টের এইচএস করে শুল্কায়িত হবে না, বা পার্টিকুলার প্রোডাক্টের হেডিং এ এটিকে পরিচিত হবে না। এটাকে আলাদা করে সেই পণ্যের নিজস্ব হেডিং এ এটিকে ক্লাসিফাই করতে হবে। রুল 6টা হচ্ছে, এতক্ষণ আপনারা যা শুনলেন সবই হচ্ছে আপনার রুল 6 এর পার্ট। এতক্ষণ আমি যে আলোচনাগুলো করলাম, এটা কেবলমাত্র হেডিং নির্ধারণের জন্য পদ্ধতি। এতক্ষণ আপনারা যেভাবে হেডিং নির্ধারণের পদ্ধতি শিখেছেন, হেডিং নির্ধারণ শেষ হয়ে গেলে তারপর যেতে হবে সাব হেডিং এ। ঠিক সাব হেডিং নির্ধারণের জন্য একইভাবে সাব হেডিং লেভেলে গিয়ে এক সাব হেডিং এর সঙ্গে আরেক সাব হেডিং এর তুলনা হবে। সবসময় আমরা হেডিং এর সঙ্গে সাব হেডিং এর তুলনা করতে পারবো না, হেডিং এর সঙ্গে হেডিং এর তুলনা করতে হবে। আবার সাব হেডিং এর সঙ্গে হেডিং এর তুলনা করা যাবে না, সাব হেডিং এর সঙ্গে সাব হেডিং এর তুলনা করতে হবে। আমরা এতক্ষণ যেভাবে হেডিং নির্ধারণের টেকনিক গুলো শিখলাম, যে রুল 1 থেকে আপনার ধীরে ধীরে রুল 2, 3, 4 এভাবে 5 পর্যন্ত আমরা গিয়েছি, ঠিক একই কায়দায় আমরা সাব হেডিং লেভেলে একটার সঙ্গে আরেকটা হেডিং এর কম্পেয়ার করে সঠিক সাব হেডিং কে নির্ধারণ করার জন্য আবারও রুল 1 থেকে শুরু করব, রুল 1, রুল 2, রুল 3, এইভাবে আবার সাব হেডিং ঠিক করব। দ্যাট ইজ রুল 6, আলাদা স্পেশাল কোনো রুল না, এটা আসলে সাব হেডিং নির্ধারণের রুল। এবং এটার মর্মার্থ হচ্ছে, এতক্ষণ যেভাবে হেডিং নির্ধারণ করেছেন ঠিক একই পদ্ধতি অনুসরণ করে এবার সাব হেডিং নির্ধারণ করুন। শুধু তফাৎটা হচ্ছে এই, সাব হেডিং নির্ধারণ করতে গিয়ে কোনো অবস্থায় সাব হেডিং এর সঙ্গে হেডিং এর তুলনা করা যাবে না। তো মোটামুটি আমার স্লাইড যা ছিল সেই আলোচনা আমি শেষ করেছি। পুরো প্রেজেন্টেশনটা আমি শুনেছি, খুবই চমৎকার স্যার। আপনি যেটা বললেন, রেজাউল স্যার ঠিক আছে, রেজাউল স্যার আসলে ওনার ব্যাপারটা আলাদা, তবে আমার ব্যাপার যেটা বলেছে ওইটা হয়তো অতটা বেশি বলা হয়েছে। যাই হোক স্যার, যে বিষয়টা 2A যখন স্যার আপনি ব্যাখ্যা করছিলেন, তখন ডাব্লিউসিওর একটা স্লাইড আপনি দেখিয়েছিলেন, যেখানে রেডিও পার্টসকে একই কনসাইনমেন্টে বা একই কন্টেন্টের মধ্যে দুইটা ডকুমেন্টের মাধ্যমে দুটো অংশে ভাগ করে নিয়ে আসছে। এইটি কি স্যার ডাব্লিউসিওর কোনো মানে
একদম লিখিত কোনো কিছু আছে যে যেখান থেকে আমরা এই জাতীয় কনসাইনমেন্ট গুলোকে একত্রে মানে রেডিও হিসাবে বা বাইসাইকেল আসলে বাইসাইকেল হিসাবে বা মোটরসাইকেল আসলে মোটরসাইকেল হিসাবে আমরা ট্রিট করতে পারবো স্যার? মানে আমার একটা লিগ্যাল সাপোর্ট লাগবে, কারণ এটি স্যার বাংলাদেশে ব্যাপক পরিমাণে হচ্ছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের কনসাইনমেন্ট, যেমন আমরা যদি স্যার একটু, আমি একদিনের সময় নিচ্ছি এই বিষয়টা নিয়ে, যে যেমন স্যার আমরা যদি ক্যাপিটাল মেশিনারির বিষয়টা দেখি, যেখানে ক্যাপিটাল মেশিনারি এসআরওতেই বলে দেওয়া আছে যে আগে যেটা 1 বছর ছিল এখন 18 মাস করেছে, যে এর মধ্যে একই আইসিএস কোডের পণ্য বিভিন্ন কনসাইনমেন্ট আসতে পারে। আমরা যদি এই স্পিরিটটাকে ধরি তাহলে পরে কিন্তু আমার একই মানে একটা পূর্ণাঙ্গ মেশিন বা কোন একটা আইটেম সেটি যদি আহ, ভেঙে আসে, এবং আমি যদি বুঝতে পারি, কারণ যে পার্টস গুলো বেশিরভাগ ক্ষেত্রে যেটি আসে সেটি সেট আকারে আসে, 200 সেট, হয়তো একটা বাইসাইকেলকে ভেঙে নিয়ে আসছে, দেখা যায় যে 100টা হ্যান্ডেল, 200টা হুইল, মানে একটা বোঝা যায় যে এটা 100টা বাইসাইকেলকে ভেঙে নিয়ে আসা হয়েছে। কাজে এটা যদি স্যার আমরা ডাব্লিউসিওর কোনো এরকম কোনো ব্যাখ্যা থাকে স্যার আপনার কাছে, আমার ধারণা যে এটা নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে, এবং হয়তো এনবিআর লেভেলে সেই কাজটি হতে পারে স্যার। আমি স্যার এই আচ্ছা, বিষয়টা সাধারণ কুণ্ড, এটা আসলে কোনো লিগালি বাইন্ডিং কোনো ডকুমেন্ট নয়। আমি যেটা মেন করেছি যে আমি অ্যাকচুয়ালি ডাব্লিউসিওর একটা ট্রেনিং ম্যাটেরিয়াল বা ট্রেনিং ম্যাটেরিয়াল ব্যবহার করেছি, সেখানে রেডিও পার্টসের উদাহরণটা দেওয়া আছে, এবং সাধন কুণ্ড খুব যথার্থ তিনি যেভাবে এটাকে মানে বুঝেছেন। অ্যাকচুয়ালি আপনার যেভাবে রেডিও পার্টস আনা হোক না কেন, ফাইনালি এখানে দেখানো হয়েছে যে এটা পূর্ণাঙ্গ রেডিওর হেডিং এ এটাকে ক্লাসিফাই করতে হবে। তো সাধন কুণ্ডুর কোশ্চেনটা হচ্ছে যে এটা লিগালি বাইন্ডিং করা যাবে কিনা, ডাব্লিউসিআর এই ধরনের লিখিত পরিচিত কিছু আছে কিনা। আমার জানা নেই, আমার এই জায়গাটাতে রইজুদ্দিন হেল্প করতে পারেন। আমার ধারণা যে এই ধরনের কোনো বাইন্ডিং বিষয় নাই, বাট এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে যে ট্রেনিং পার্টসে তারা খুব চমৎকার একটা উদাহরণ এনেছে, এবং সাইকেল পার্টসে তাদের আরো একটা মজার উদাহরণ ছিল, যেটা আমি মানে আসলে আনি না, এখানে আনি না ইচ্ছা করে, কারণ এটা আমরা আসলে বাংলাদেশে এটা অ্যাপ্লাই করতে পারবো না। তারা কিছু সংখ্যক পার্টস নিয়ে এসে পূর্ণাঙ্গ সাইকেল বানিয়ে দিয়েছে। এই ধরনের তাদের ট্রেনিং ম্যাটেরিয়ালও রয়েছে। তো এটা লিগালি বাইন্ডিং করা যাবে না। তো রেজাউল হক, আপনি কিছু বলবেন, এটাকে লিগালি বাইন্ডিং করা যাবে? স্যার আপনার উদাহরণটা খুবই প্রাসঙ্গিক স্যার, কিন্তু স্যার এইখানে স্যার একই মানে দুইটা কনসাইনমেন্ট একই জাহাজে আসছে, এবং আপনার সামনে তো একই সাথে বিল অফ ডিউটি আসছে, কিন্তু ইন এনি কেস যদি স্যার চালান দুইটা ভিন্ন জাহাজে আসে, অথবা একই জাহাজে আসলো কিন্তু কনসাইনমেন্ট আপনার সামনে আসলো না স্যার, তখন আপনি কিভাবে বুঝবেন স্যার যে ওই একই মানে যদি এলসি আলাদা হয় সেই ক্ষেত্রে তো আমি বুঝতে পারবো না স্যার যে মানে মানে হচ্ছে গিয়ে মানে সবগুলো চালান সবগুলো কম্পোনেন্ট একই সাথে আসছে কিনা। না, এলসি আলাদা হলেও এক জাহাজে আসলে একই আইজিএম ভুক্ত হলে সেখানে একইভাবে এটাকে এক হেডিং এ ক্লাসিফাই করা যাবে। না কিন্তু স্যার যদি এলসি দুটো হয় এবং যদি স্যার মানে জাহাজ আলাদা হয়, কারণ জাহাজ আলাদা হলে কিছু করা যাবে না, এটা আপনি নিজেও জানেন স্যার, কারণ আমাদের ইম্পোর্টার অনেক চালাক স্যার। আগে যখন এরকম দুই চারটা কনসাইনমেন্ট ধরা হয়েছে তখন আগে ওরা হয়তো একই সাথে আনতো, কিন্তু এখন তারা এলসিও আলাদা করে এবং আলাদা জাহাজে আনে, এবং হচ্ছে গিয়ে তখন আপনার সাথে মানে আপনার সামনে তো একসাথে এই কনসাইনমেন্ট দুটো প্লেস হবে না স্যার, সেই ক্ষেত্রে তো স্যার আপনার পক্ষে বোঝা খুবই টাফ স্যার। রাইট, যেহেতু গুডস আর প্রেজেন্টেড সেপারেটলি এন্ড এট সেপারেট টাইম, তো আসলে সেখানে আমরা আসলে আইনের ফাঁক ফোকরে আটকে যাব না। রেজাউল ভাই, নওয়াব স্যার, হ্যাঁ স্যার যদি পার্টি আমরা যদি ক্লাসিফাই করতে যাই, তো আমরা পার্টকে তখন আপনার এসেনশিয়াল ক্যারেক্টার হিসাবে ইনকমপ্লিট বা আনফিনিশড আর্টিকেল বলতে পারি কিনা? তো এরকম সেটা বলা যাবে যদি মানে কিন্তু এরা তো ওইভাবেই আনে যে দুইটা কনসাইনমেন্টের মধ্যে কোনোটাই যেন এসেনশিয়াল ক্যারেক্টার না থাকে আর কি, ওইভাবেই মানে একটা। আমার কোশ্চেন হচ্ছে এসেনশিয়াল ক্যারেক্টারটা ডিফাইন করব কিভাবে আমরা? এসেনশিয়াল ক্যারেক্টারটা কোনো সংজ্ঞা দেওয়া নাই, মানে হচ্ছে এক একটা মানে এক একটা আইটেমের জন্য এক একটা জিনিস দেখা লাগে আর কি। আমরা যে টাইম টু টাইম বিভিন্ন জিনিস বলি যে গাড়ির চাকা না থাকলে গাড়ি আসলেও আমরা এসেনশিয়াল ক্যারেক্টার ধরতে পারবো, বা এগুলোর আসলে সেট ওরকম স্পেসিফিক নাই, তবে কিছু ইন্ডিকেটিভ বিষয় আছে, যেমন নট রেডি ফর ডিরেক্ট ইউজ, এমন ভাবে আসবে না যেটা ডিরেক্ট ইউজ করা যাবে। অ্যাপ্রক্সিমেট শেপ বা আউটলাইন অফ দ্য ফিনিশড আর্টিকেল অর পার্ট, মানে শুধু ফিনিশড আর্টিকেল না, তার অংশের আউটলাইন থাকলেও সেটাকে একটা
ক্রাইটেরিয়া হিসেবে ধরা যাবে। আরেকটা ইস্যু হচ্ছে ক্যান অনলি বি ইউজড ফর কমপ্লিশন অফ ফিনিশড আর্টিকেল, মানে এটা তো থাকেই যে ওই যদি ধরেন মিটারের অর্ধেকও আসে, আমরা বুঝতেই পারি যে এই অর্ধেক দিয়ে শুধু মিটারই বানাবে, অন্য কিছু তো বানাইতে পারবে না। তো লাস্টেরটা কোয়ালিফাই করা যায়। সেকেন্ডটা ট্রিকি, যেমন অ্যাপ্রক্সিমেট শেপ অর আউটলাইন। শুধু ফিনিশড আর্টিকেলের শেপ থাকলেই যে আমরা এসেনশিয়াল ক্যারেক্টার হিসেবে ধরবো তা কিন্তু না, তার পার্টের যদি আউটলাইন থাকে বা শেপ থাকে সেটাকে এসেনশিয়াল ক্যারেক্টার হিসেবে ধরতে পারবো। স্যার আমার একটু বক্তব্য ছিল স্যার এই বিষয়ে। স্যার জি বলুন। স্যার এটা সাইকেলের বিষয়ে কমার্শিয়াল ইম্পোর্টার হিউজ পরিমাণ আনতেছে স্যার, হিউজ পরিমাণ স্যার। তা কমার্শিয়াল ইম্পোর্টার সাধারণত কি করবে, সাইকেল তো আর বানাইতে পারবে না, নর্মালি সে ওই পার্টস হিসেবে বিক্রি করতে হবে। তা আমরা স্যার কমন সেন্সে বুঝতেছি এইটা আসলে সাইকেল হয়ে যাচ্ছে, বাট ওই যে আইনের বাধ্যবাধকতা আমরা এইটা নিয়ে আমাদের জেসি মহোদয় সাধন স্যার এনবিআর মধ্যে লিখছেন যে আমরা বুঝতেছি একেবারেই শিওর যে এটা আসলে এসেনশিয়াল ক্যারেক্টার পড়ে, কিন্তু যেহেতু বিভিন্ন পেশার বা আমরা ওভার শিওর না হয় আইনের কোনো বাধ্যবাধকতা না যেতে পেলে স্যার এটা আমরা করতে পারতেছি না। এখন স্যার আমার একটা প্রস্তাব হলো যে এই যে কমার্শিয়াল ইম্পোর্টার আনলো, তা ঠিক আছে আমাদের এইখানে ভ্যাট দেবে না, কিন্তু এই সাইকেল এখানে রেজাউল হক আছেন স্যার। স্যার স্যার আমার 1 মিনিটে শেষ করেছেন। সেটা হলো স্যার সেই ক্ষেত্রে তো আমরা যেটা হয়তো আমরা তো এইটা সবাই স্যার এনবিআর এর কর্মকর্তা কর্মচারী, এইটা স্যার ওই যে ভ্যাট পর্যায়ে যেটা আছে স্যার, আমার ধারণা যতটুকু আমি ভ্যাট ডিভিশন দেখছি যে এটা স্যার যে একটা ভ্যাট আছে যে উনি সেল করলে এইটাও দেয় না। এই বিষয়ে স্যার আমরা একটা কমিটি করে কোনো এসেনশিয়াল ক্যারেক্টার স্যার একটা চিঠিও দিয়েছেন, মেবি জবাব আসে নাই। তো এইটা স্যার একটা আসলে হিউজ আসে, এটা বোধহয় স্যার একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমি যেটা বলছিলাম যেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, শুধু সাইকেল পার্টস নিয়ে এটা ঘন্টাখানিক আলাপ করা যায়, এখানে রেজাউল হকও আছেন। কাস্টম হাউসে এই সাইকেল পার্টস এর এসেনশিয়াল ক্যারেক্টার কি হবে এটা নিয়ে হার্ড এন্ড ফাস্ট রেজাউল হক সে কতগুলো পণ্যের তালিকা করেছে যে যেগুলো একসঙ্গে আসলে এটা এসেনশিয়াল ক্যারেক্টার হবে। তো দেখা গেছে যে এটা তারা আসলে পরবর্তীকালে ওই একসঙ্গে আনে নাই, সবগুলো জিনিসই নিয়ে আসছে। হয়তো রেজাউল হয়তো লিখছে যে 12টা পার্টস একসঙ্গে আনলে এসেনশিয়াল ক্যারেক্টার হিসেবে বিবেচনা করা হবে, তো ওরা 12টা আনতো না, ওরা 11টা আনতো, তার সঙ্গে অন্যান্য জিনিস নিয়ে আসতো এবং ঘুরে ফিরে 11টা বা 10টা আনতো, একটা দুইটা মিসিং রাখতো যে এসেনশিয়াল ক্যারেক্টার মানে বৈশিষ্ট্য প্রকাশ করবে যেগুলো। তো এরপরে এটার একটা মুশকিলটা হচ্ছে যে এটা আবার এই পার্টিকুলার রুলিংটা কমিশনার পর্যন্ত যায়নি। তা আমি যে সময় চিরন কাস্টমার কমিশনার ছিলাম তখন এটা নিয়ে আবার একটা হট্টগোল হলো যে সবসময় সাইকেল নিয়ে কিন্তু ডিবেট চলতেই আছে। তো আমরা এটা নিয়ে একটু আমরা ইন্টারনেট সার্চ টার্চ করে দেখলাম এবং খুবই মজার ব্যাপার হচ্ছে আমরা ইউকে কাস্টমস থেকে একটা রুলিং পেলাম এবং আমরা ইউএসএ কাস্টমসের একটা রুলিং পেলাম। তো ইউকে কাস্টমসের রুলিংটা হচ্ছে যে সেখানে বলা ছিল ফক আর একটা কি জানি ফক আর একটা পয়েন্ট, দুটো জিনিস মাস্ট। ফক আর কি জানি, তুমি কি সাইকেলের গ্রুপ দেখো সুলতান? ফকের সঙ্গে আরেকটা পার্ট, এই দুটো বিষয় মাস্ট থাকতে হবে, আর আমরা 3টা সেট বানিয়ে দিলাম। ফ্রেম কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ ফ্রেম ফর্ক এন্ড ফ্রেম মনে হয় ফক এন্ড ফ্রেম। ফক এন্ড ফ্রেম হচ্ছে মাস্ট, এটা থাকবেই এবং এর সঙ্গে আমরা চারটা সেট বলে দিলাম। এই 4টা সেটের যে কোনো দুটো সেট বা তার অংশ বিশেষ আসলে এসেনশিয়াল ক্যারেক্টার হবে। তো দেখা গেছে এই রুলিংটাও এটাকে আটকানো যায় না। প্রথম রুলিং দেওয়ার সাথে সাথে কিছু কনসাইনমেন্ট আটকানোর মতো ছিল, তো তারপরে তারা নানানভাবে সেটা করে বের হয়ে চলে গেছে। হ্যাঁ, পরবর্তীকালে তারা ওই যেভাবে আমরা রুলিং দিছি ওই রকম করে তারা আনা শুরু করছে, যেটা আমরা জেনেছি। আর একটা কাজ করা যেত, ইউএস কাস্টমস যেটা করেছে সবগুলো পার্টসের মূল্য ধরে ধরে একটা কমপ্লিট সাইকেলের দাম কত হইতে পারে সেই অনুপাতে যে পরিমাণ পার্টস আসছে তো তার 60% এটা করা যায়। তো এটা করতে গিয়ে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি পার্টসের কোনো ভ্যালুই নেই এবং পার্টস ধরে ধরে যে ভ্যালু, এটা রিলায়েবল ভ্যালু নির্ধারণ করা এটা হচ্ছে আরেকটা অসম্ভব একটা কাজ। এটা রিয়েলি এটা আমরা যেটা করতে পারি যে এইভাবে আসলে এসেনশিয়াল ক্যারেক্টারের পিছনে দৌড়িয়ে লাভ নাই। যদি আমরা সত্যিই চাই যে কমার্শিয়াল ইম্পোর্টাররা এগুলো আনবে না বা এখানে ডিউটি ইভেশন হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কমপ্লিট সাইকেল এবং পার্টসের ডিউটি এর যে গ্যাপ এটাকে রেশনালি কমিয়ে আনা ছাড়া আমার মনে হয় যে ভালো পদ্ধতি এই ক্ষেত্রে নাই।
আচ্ছা, অন্য কেউ কোনো কোশ্চেন করবেন? আমাদের হাতে কিন্তু আসসালামু আলাইকুম 10 মিনিট। স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। নাম বলেন। স্যার আমার নাম মামুন সরকার, আমি ঢাকা কাস্টমার স্যার আছি রেভিনিউ অফিসার হিসেবে। স্যার আমি একটা ওই প্রশ্ন স্যার, সেটা হলো স্যার ওই যে একটা পণ্য ইম্পোর্ট হলো, যে পণ্যটার স্পেসিফিক স্যার একটা পণ্য যেটা আয়রন এবং স্টিলের তৈরি, এটার স্পেসিফিক যে নাম দেওয়া আছে ওইটা ফার্স্ট শিডিউলে কোথাও ওই নামটা নেই, কিন্তু এটা একটা পার্ট নাম্বার আছে। সেক্ষেত্রে কি আমরা ওই পণ্যটাকে 7326 স্যার আপনি যেটা বললেন যে 3A যেটা, ওই ক্ষেত্রে কি আমরা 7326 এ যেতে পারি, নাকি স্যার আমরা অন্য কোথাও যাব, পার্টস হিসাবে যাব স্যার? আপনার ক্লাসিফিকেশনে যাওয়ার আগে পণ্য কিনতেই হবে। আপনি পণ্য না কিনে আপনার রুলে যেতে পারবেন না। এভাবে আসলে ক্লাসিফিকেশন হয় না। আপনাকে পার্টসের বলেন বা পণ্যই বলেন, ওটাকে নিশ্চিত করতে হবে যে ওইটা আসলে কি। তা না নাম দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ নাম দেওয়া আছে কিন্তু নামটা ফার্স্ট শিডিউলে কোথাও নেই, আমরা মোটামুটি নিশ্চিত আছি। সেক্ষেত্রে নামটা জেনুইন কিনা, সে আপনার আমাদেরকে মিসলিড করার জন্য নামটা দিচ্ছে কিনা, আপনাকে নামটাকে আসলে অ্যাসারটেইন করতে হবে। জি স্যার। নাম যদি আপনার ফার্স্ট কোথাও যদি না থাকে তাহলে আপনার লিঙ্ক করে যেতে হবে, তখন দেখতে হবে যে এর কাছাকাছি কি পণ্য আছে, সেই পণ্যর এইচএস করে আপনার এটাকে করতে হবে। আপনি যদি পার্ট নাম্বার দেওয়া থাকে সেক্ষেত্রে কি আমরা এটাকে পার্ট বলতে পারি, নাকি স্যার আমরা আদার আর্টিকেলে যাব? পার্ট নাম্বার দেওয়া থাকে, পার্ট নাম্বার তো আসলে আপনার পণ্যর নামকে মিন করে না স্যার। ওরা পার্টস হিসেবে বলে পার্ট নাম্বার দিয়েছে একটা। আমি বুঝতে পারছি, একটা আপনার কিছু আপনার অ্যালফাবেট কিছু এবিসিডি আপনার দেওয়া আছে, বাট ইট ডাজন্ট মিন এনি গুড। মাহবুব স্যার। জি জি স্যার। স্যার আমাদের তো বিসিটিতে তো সব আইটেমের নাম থাকবে না স্যার, কারণ দুনিয়াতে আইটেম আছে কোটি কোটি, আমার বিসিটি এইচএস কোড আছে 6000 স্যার। সুতরাং মানে সব আইটেমের নাম তো স্পেসিফিক ভাবে বিসিটিতে লেখা থাকবে না স্যার। আমাকে তো ওই পণ্যের যে কাজ বা ওই পণ্যের যে ম্যাটেরিয়াল বা যে ফাংশন, এই অনুযায়ী তো আমাকে একটা এইচএস কোড ঠিক করতে হবে স্যার। আমার তো বিসিটি তো সরাসরি নাম, খুব কম পণ্যের নামই তো বিসিটিতে সরাসরি লেখা আছে স্যার। আপনার মামুনের প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আপনার ওই পার্টিকুলার কোনো পণ্যকে যদি আমরা না চিনি, একবার জীবনে প্রথমবারের মধ্যে দেখি এবং আমাদের আদার কলিগ বা আমাদের সবার সম্মিলিত জ্ঞান দিয়েও পণ্যটাকে চিনতে পারছি না, সেক্ষেত্রে ওটা কোনো না কোনো পণ্যের কাছাকাছি হবে। তো যে পণ্যের কাছাকাছি বৈশিষ্ট্য ধারণ করে এই পার্টিকুলার পণ্যটা, ওই পণ্যের এইচএস করে এটা শুল্কায়ন হবে। হ্যাঁ, এবং 7326 আদার আর্টিকেলটা হচ্ছে যখন আমি কোনোভাবেই আসলে এটাকে কোনো প্রপার ক্লাসিফিকেশনে ফেলতে পারছি না, তার জন্য বেসিক্যালি। হ্যাঁ, বাট সেখানে কিছু ক্যারেক্টারিস্টিক আছে। হ্যাঁ বলেন। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। কালকে আমরা আগামীকাল আবারও 7টায় যুক্ত হব, এবং আগামীকালে আমাদের বক্তা আমাদের রিসার্চ পার্সন সাধন কুণ্ড, পরশুদিন আমাদের রিসার্চ পার্সন রইসুদ্দিন খান, তারপরের দিনে রেজাউল হক আমাদের পার্টিকুলারলি আমাদের যে ক্যাপিটাল মেশিনারি নিয়ে যে জটিলতা আছে সেগুলো নিয়ে আপনাদের যত জমানো কোশ্চেন আছে সবগুলো নিয়ে আপনার রেজাউল হকের মুখোমুখি হবেন। হ্যাঁ জি, কে জানি কোশ্চেন করছেন, বলেন। স্যার আমি ওই ল্যাপটপ ব্যাগকে রিপিটেটিভ ইউজ হিসেবে ট্রিট করব, নাকি স্যার ল্যাপটপ ব্যাগকে আমি ল্যাপটপ সাথে স্যার ক্লাসিফাই করব? স্যার আমি স্যার এটা ডিটারমাইন করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনার এটা নিয়ে চিটং কাস্টম হাউসে অ্যাসেসমেন্ট কমিটির একটা রুলিং আছে। এখন আপনার যিনি মেম্বার কাস্টমস আমাদের সৈয়দ গুলাম কিবরিয়া স্যার, তিনি চিটং কাস্টম হাউসে কিছুদিন লিভ সাবস্টিটিউট হিসাবে উনি এসেছিলেন, এবং তখন আমরা একটা মিটিং করেছিলাম, এবং সেখানে আমরা দু ধরনের মত লক্ষ্য করেছি। এক ধরনের রক্ষণশীল কর্মকর্তারা এটাকে আসলে আলাদা ব্যাগ হিসেবে ব্যাগের যে এইচএস কোড সেখানে শুল্কায়ন এবং ডিউটি ট্যাক্স ক্যালকুলেশনের একটা সাজেশন তারা দিয়েছিল,
এবং এটা পক্ষে বিপক্ষে মোটামুটি ভালো ডিবেট হয় এবং ফাইনালি অ্যাকচুয়ালি আপনার রুল 5A প্রিভেইল করে। কারণ ল্যাপটপ, আমাদের সামনে যে ল্যাপটপটা ছিল ওইটা একটা খুব রিনাউন্ড কোম্পানির ল্যাপটপ ছিল এবং সেই কোম্পানির লোগো ওই ব্যাগের উপরে ছিল এবং সেই ব্যাগটার শেপটাও ছিল কি দেখা যায় নাকি, এই যে একটা দেখা যাচ্ছে না, সরি, এটা মুশকিল হলো, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে যে কারণে আপনার ব্যাগটা দেখা গেল না। ওই ব্যাগটা দেখেই বোঝা যাচ্ছে যে এই ব্যাগটা আসলে ল্যাপটপের জন্য ক্রিয়েট করা, এক্সট্রা কোনো পকেট নাই বা পকেট যেটা আছে উপরে আলাদা করে তার মধ্যে শুধুমাত্র একটা চার্জার ঢোকানো যায়, আর কিছুই ঢোকানো যায় না। তো এরকম বৈশিষ্ট্যের যে ল্যাপটপ ব্যাগ, সেটাকে কোনো অবস্থায় আলাদা ব্যাগ হিসেবে ক্লাসিফাই করা যাবে না যদি আমরা রুল 5-এ স্ট্রিক্টলি ফলো করি। যদি কেউ ভিন্নতা করে তাহলে সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে তিনি রুল 5-এ ফলো করছেন না, ঠিক আছে। আর যদি এমন হয় যে আপনার ল্যাপটপ ব্যাগের উপরে ল্যাপটপের লোগো নাই বা এটা এমন ভাবে ব্যবহার আনা হয়েছে যে যেটাকে ল্যাপটপ ধারক ব্যতীত আরো নানান ভাবে এটাকে ব্যবহার করা যায়, তার মধ্যে অসংখ্য পকেট, সেমি। ল্যাপটপ নিয়ে যেটা বলছিলাম, এখনো সবাই আসতেছে আস্তে আস্তে, যে ল্যাপটপটাকে এসেনশিয়ালি যদি এটা বোঝা যায় যে ওই পার্টিকুলার ল্যাপটপকে ধারণ করার জন্য কোম্পানির লগো টগো সহ এবং এক্সট্রা কোনো ফিচার যদি ওই ব্যাগে না থাকে, এটাকে অবশ্যই ওই রুল 5-এ অনুযায়ী ল্যাপটপের সঙ্গেই এটিকে ক্লাসিফাই করতে হবে। কারো কোনো ভিন্ন মত আছে এটা নিয়ে? যে আমার ক্লাসিফিকেশন এক্সপার্টরা আমাকে সম্মতি দিয়েছেন, তো সো আপনাদের যাদের দ্বিধাদ্বন্দ্ব আছে তারা আপনার রক্ষণশীল চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন। আমি আবারও বলছি যে আপনার অনেক ধরনের ব্যাগ আছে, কিছু কিছু ব্যাগ আছে যেখানে আপনার অনেক পকেট আছে, অনেক ধরনের তার ব্যবহার উপযোগিতা আছে। সেই রকম ব্যাগ আসলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এটাকে আলাদা করে ব্যাগ হিসেবে ক্লাসিফাই করার জন্য। এটা বোঝাই যায় কোনটা আলাদা ব্যাগ আর কোনটা ল্যাপটপের ব্যাগ, এটা আমার মনে হয় যে আপনার এখানে যারা আছে আমাদের এই অডিয়েন্সে সবাই বোঝেন। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই সম্ভবত। তো আজকে আমরা সবাইকে খোদা হাফেজ জানাইতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।